আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আজকে এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন, এই ঘটনাটা খুব খুব এনজয় করবেন, আমি রেকমেন্ড করবো শোনার জন্য। সো আমি নাটোর থেকে বলছি। ঘটনাটা আমার ছোট বোন এবং আমার পরিবারের সাথে হয়েছিল। আমার বোন ক্লাস 9-এ পড়ত। ঘটনাটা 2017 সালে ঘটে এবং এর জন্য 1 বছর সাফার করেছি আমি, হয়তো আজও করছি। জানি না এসব কেন হয় মানুষের সাথে। আমার প্যারানর্মাল ঘটনার সাথে অনেক ব্যক্তি ও পারিবারিক হিস্ট্রি জড়িত, যেগুলো হয়তো না বললে ভয়ের বিষয়টাই লিসনাররা বুঝবেন না। ছোট বোনের বিয়ের দিন ছিল সেদিন। সন্ধ্যা 7টা। কাজী এলো, কিন্তু কবুল বলার সময় হঠাৎ রাগে সে উঠে পড়ে, কবুল না বলেই। এভাবেই ঘটনার শুরু। বোঝানো থেকে মারধর পর্যন্ত সব প্রেশারই করা হয় তাকে। তবুও তার একটাই কথা, পাত্রের ফেসটা আমার বোনের বিকৃত লাগছে। সেই রাতটা নির্ঘুম কাটে সবার। পাত্র সেদিন আমার সাথেই ছিল রুমে। সকালে ওর মা আসে, কান্নাকাটি হয়। পরে পাত্র এই বলে চলে যায় যে ওকে বোঝান সব ঠিক হলে বিয়ে হবে আবার। আমরা সেদিনই আমাদের এলাকার এক পীরের কাছে বোনকে নিয়ে যাই। উনি ঝাড়ফুঁক করে একটা তাবিজ দেন। তার বাসা থেকে আমার বাড়ি এসে দেখি আমার বোনের গলায় ডোরটা বাঁধা আছে, কিন্তু তাবিজটা নেই। আশ্চর্য হয়নি অবশ্য, ভাবলাম ও খুলে ফেলেছে বোধহয়। আবার আমার মা আরেকটা তাবিজ আনেন, এনে বেঁধে দেন বোনের গলায়। ঘণ্টাখানেক পর পুরো তাবিজটাই গায়েব। আমার বোনকে বললে ও বলে ও কিছুই জানে না। কাজী সাহেবকে বললে উনি বলেন একটা জিন ওকে বউ বানিয়েছে, তিনি সেই সমস্যার সমাধান করতে 5,000 টাকা নেবেন। আমরা টাকা দিতে চাইনি, আরেকজন কবিরাজকে ডাকি। তার বেলায়ও একই অবস্থা, তাবিজ দেয়, হারিয়ে যায়। এভাবে 5-6 জন দেখাই, কাজ হয় না। এদিকে ওর শ্বশুর বাড়ি থেকে প্রেশার, মেয়েকে বাড়ি আনবো, কি খবর এটা সেটা। আমরা ঘটনাটা বলি, কিন্তু ওরা বিশ্বাস করে না। এবার একদিন সকালবেলা বোনকে বোঝাতে গিয়ে আমি মারধর করি। সাথে সাথে ওর গায়ে একের পর এক জিন আসতে থাকে। দুধ ভাত এটা ওটা খেতে চায়, দেই। প্রশ্নের এক পর্যায়ে জানতে পারি ওরা 7 জন আমার বোনের কাছে। তাদের একজন দাদা, মানে 6 জনের লিডার। বুঝলাম ওরা হিন্দু। আজব কিছু অভিজ্ঞতা হলো। অনেক লোকজন ভিড় করে দেখলো। এবার 8 নম্বর কবিরাজ এলো। তাকে ওর শ্বশুর বাড়ি থেকে আনা হলো। কবিরাজ এসে তাবিজ দিয়ে গেল। একই ঘটনা, ডোরটা আছে, তাবিজ নেই। পরের দিন আবার কবিরাজের আগমন। এসে বলছে আমার তাবিজ কাটে এত বড় জিন নেই। কবিরাজ আসতে আমার বোন রেগে যায় এবং ওর গায়ে ভর করে 7 জিনের আরেকজন। এসে কবিরাজকে বলে দে তোর তাবিজ। এই কথা বলে হাত বাড়িয়ে দেয় আমার বোন। ওর মামা শ্বশুর, ওর মামি শাশুড়ি সহ আরো অনেকে উপস্থিত। তাদের সামনে কবিরাজ একটা রশির মতো মোটা সুতা তাবিজের সাথে হাতে বেঁধে দেন। সবার সামনে সাথে সাথে সুতো একটু একটু করে ছিঁড়তে থাকে। সবাই এবার হতবাক। আমার বোনের চুলগুলো সামনে, মাথা নিচু করে জিকির করার মতো তুলছে আর হাসছে। কবিরাজ বুঝলেন যে উনি পারেননি। এভাবে 100-ও বেশি তাবিজ বারবার দেয়া হয় আমার বোনকে, আর ও ইঁদুরের মতো কাটে। কাটা তাবিজগুলো জমা করতে থাকি আমরা। এভাবে 17 জন কবিরাজ যায় আসে। অন্যদিকে আমার বোনের ওপর সন্ধ্যা হলে হাজির হয় 7 জন জিন। দিনের বেলাও বাদ নেই। এর মাঝে আমার মা বাবা খালাকে কিল, চর, ধাক্কা আরো অনেক কিছু দিতে থাকে বোন। কিন্তু কখনো আমায় কেন যেন গায়ে হাত তোলেনি। তখন আমার বোনের 24 নম্বর কবিরাজ চিকিৎসা করছেন। একদিন সন্ধ্যার পর আমার বোন সবার সাথে টিভি দেখছিল। হঠাৎ আমার বোনকে হাত ধরে কিছু একটা টান দেয়। 10 হাত দূরে গিয়ে পড়ে আমার বোন। হরর মুভির মতো আমার বোনের হাতটা শূন্যে টান হয়ে আছে। মাটিতে পড়ার পরও সে ছিঁচড়ে চলে যাচ্ছে। আমি ছিলাম, দৌড়ে গিয়ে ওকে ধরি। দেখে ও কাঁদছে, ভাইয়া বাঁচাও বলছে।
আমি কাঁদছি আর বলছি, তোর সাথে আমি আছি। এক পর্যায়ে আমি গালি দেওয়া শুরু করলাম ওর সাথে যারা আছে তাদের। হঠাৎ করেই দেখতে পেলাম সব শান্ত হয়ে গেল, বোন শান্ত হয়ে গেল। বোনকে সবাই মিলে শুইয়ে দিলাম। এর 10 মিনিট পর দেখি ও নিজের গলা একাই টিপে ধরেছে আর কেঁদে কেঁদে বলছে, আমায় ছাড় ভাইয়া, কই তুমি? বাসায় প্রচুর লোক জমা হয়, সবাই মিলেও হাতটা গলা থেকে ছাড়াতে পারছি না। একটু পর ওর গলা থেকে হাত সরে যায় আর কাশি দিয়ে আমার বোন বমি করে ফেলে। ও বলতে থাকে, ঘরে এত ধোঁয়া কেন? অথচ ঘরে তখন কিছুই ছিল না। কিছুক্ষণ এমন চলার পর আম্মু কান্না করতে করতে বলে, তোমরা যেই হও দয়া করে চলে যাও। অনেকক্ষণ বলার পর ওরা চলে যায়। একটু পরে ওদের একজন আমার বোনের শরীরে আসলে আমি চড় মারি। আমার বোনের জ্ঞান হারিয়ে যায়। এর কিছুক্ষণ পর বোনের জ্ঞান ফিরল, টয়লেটে যেতে চায় আর সেখানে ওকে আবার জিনগুলো আটকে ধরে। অনেক কষ্টে সবাই মিলে বোনকে ঘরে নিয়ে আসতে এক জিন ওর শরীরে এসে পরিচয় দেয় যে সে বাকি সবার লিডার। সবাই রীতিমতো ভয় পাচ্ছে ওর এখনকার গলা শুনে। বয়স্ক পুরুষের গলায় সে বলে ওঠে, এই মেয়েকে আমি বিয়ে করব, এই মেয়েকে আমি কারো সাথে বিয়ে হতে দিব না। অন্য সবাই যখন তাল কুলহারা, আমার তখন মেজাজ চড়াও হয়েছে তুঙ্গে। আমি বিরক্ত হয়ে প্রথমেই গালি দেওয়া শুরু করলাম। ওই জিনদের লিডার আমাকে বারবার বারণ করছে গালি দিতে। গালি দিলে ক্ষতি করবে আমার বোনের, আমাদের পরিবারের। কে শুনে কার কথা? আমি দেদার সে গালি দিয়ে যাচ্ছি। এক পর্যায়ে আমি আমার বোনের সামনে দাঁড়িয়ে ওকে চড় দিতে শুরু করি। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মোটামুটি অনেকগুলো চর আর দেদার সে গালি দেওয়ার এক পর্যায়ে জিনটা বলে যে এখনকার জন্য সে চলে যাচ্ছে, কিন্তু এই অপমানের প্রতিশোধ সে নেবে। আমিও বলতে ছাড়লাম না, দেখি তোর কোন বাপ এসে আমাদের কি ক্ষতি করে। পরের 3টা দিন আমার বোনের ওপর কোনো জিন ভর করেনি। আমি ভাবলাম এটাই বুঝি শেষ। হয়তো ভালোই হতো যদি জিনগুলো আর না ফিরত। কিন্তু কপালের ফের, ঠিক 3 দিন বাদে আবার একই দশা। এখন আর অন্য কেউ আসে না। 2 দিন ধরে কন্টিনিউয়াস লিডারের ওপর চড়াও হয়ে বসে আছে। বোন তো প্রতিবার যদি ওর ওপর জিন চড়াও হলে ওকে মারধর করি, তাহলে তো মরেই যাবে আমার বোনটা। ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। বুঝলাম ওকে এবার হয়তো ছাড়বে না, মেরে ফেলবে হয়তো। এতদিনে ভুলে গেল, হঠাৎ মনে হলো এক কাজী বলেছিল জিনের সাথে হয়তো বিয়ে হয়েছে ওর, কিন্তু অন্য কাউকে বিয়ে করতেও দিচ্ছেন, ছাড়ছেও না। এতদিন ভুলে গেলেও হঠাৎ মনে হলো এক কাজী বলেছিল জিনের সাথে হয়তো বিয়ে হয়েছে ওর, তাই অন্য কাউকে বিয়ে করতেও দিচ্ছে না, ছাড়ছেও না। কাজী বলেছিল 5,000 টাকা দিলে সেই সমস্যার ব্যবস্থা করবে একটা। নিরুপায় হয়ে তার শরণাপন্ন হলাম। সে এখন আর 5,000 মানবে না, 8,000 টাকা চায়। তার 8,000 টাকাই দেব, কিন্তু আমার বোনকে জিন মুক্ত করতে হবে। 3য় দিন চলছে, আমার বোনের মুখে খাওয়ার হচ্ছে না। কাজী সকাল সকাল এসে বলল হিন্দু জিন ভর করছে, এই মেয়েরা বট গাছের সাথে বিয়া দিতে হইব হিন্দুদের নিয়ম মাইনে, তাইলে জিন আর তাদের সর্দার ছেড়ে দেবে। শুনে খুব আজব আর বিরক্তিকর লাগলো। এত কিছু চেষ্টা করে দেখলাম, এটাও একবার চেষ্টা করেই দেখি। এখন এমন অবস্থা, আমার বোনকে বাঁচানো নিয়ে কথা। পুরোহিত ডাকলাম, বট গাছ খুঁজলাম, তাও এলাকা থেকে বেশ অনেক দূরে, প্রত্যন্ত এক জায়গায়। বোনকে নিয়ে আমি, বাবা, মা আর তাদের শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি আর জামাই মিলে আমরা পুরোহিতকে নিয়ে বট গাছের নিচে গিয়ে হাজির। পুরোহিত আমার বোনের কাঁধের ওড়না দিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্র চালু করতেই কেমন যেন একটা চাপ ধরা হিম ভাব হয়ে গেল পুরো আবহাওয়া। জোরে বড় বাতাস বইতে শুরু হলো। মনে হলো সবকিছু এখনই উড়িয়ে নিয়ে যাবে। আগুন প্রায় নিভে নিভে অবস্থা। বটগাছটা ছিল থুতু প্রান্তরের মাঝে, তাও মনে হচ্ছিল চারিদিকে গাছপালা ওলট পালট বাড়ি খাবার শব্দ। তার মধ্যে কেমন যেন একটা হাহাকার। প্রথমে গাছের পাশে বসে, তারপর গাছের সামনে আগুন জ্বালানো হলো। প্রথমে গাছের পাশে বসে, তারপর গাছের সামনে আগুন জ্বালানো হলো।
সে আগুনে ঘি দিচ্ছে আর মন্ত্রপড়া চলছে। কেমন যেন একটা আওয়াজ শুনলাম আমরা সবাই। চারিদিক যেন হঠাৎ দিনের বেলা রাতের মতো অন্ধকার হয়ে গেল, ঝড় চলছে। আমরা একটু ভয় পেলাম, কিন্তু পুরোহিত বলছিলেন আমরা যেন নিজ জায়গা থেকে এক পা না নড়ি। তারপর পুরোহিত বললেন এবার নাকি আমার বোনকে গাছের চারপাশে 7 বার ঘোরাতে হবে। আমি বললাম আমি ওকে কোলে তুলে ঘোরালে হবে? পুরোহিত বলল না, ওকে নিজেই ঘুরতে হবে। আমি ঘুরলে নাকি আমার সাথে বিয়ে হবে। এদিকে আমার বোন 3 দিন ধরে খেতে পারছে না, ওর শরীর চলছে না, তাও ওর উপরে এই জুলুম আমরা না চাইতেও করলাম। তাও যদি শান্তি মেলে। অনেক কষ্ট হলেও 7 পা গাছ আর আগুনের চারিপাশ ঘোরার পর পুরোহিত ওর দিকে লাল সিঁদুর এগিয়ে দিয়ে বলল সিঁদুর পরো, তাহলেই বিয়ে পূর্ণ হবে। পরে বাসায় গিয়ে গোসল দিবি, সব ঠিক হয়ে যাবে। সিঁদুর পরার পর আমার বোন আর দাঁড়িয়ে থাকতে পারল না, মাথা ঘুরে পড়ে গেল। চারিপাশের অশান্তি তাও যেন শান্ত হয়ে গেল। আমরা ওকে বাসায় নিয়ে আসি, গোসল করিয়ে ফ্রেশ করে মুখে খাবার তুলে দিই। বাসায় যাবার পর থেকে 3টা দিন অনেক খারাপ গেছে আমাদের। কেমন যেন ঘরে মনে হতো ঝড় বয়ে যাচ্ছে। আমাদের বাসায় কিছু ঠিক রাখা যেত না, যেন কেউ রাগ করে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে এদিক ওদিক। ঠিক 3য় দিন সব শান্ত হয়ে গেল। মোটামুটি 2টা সপ্তাহ যেতে না যেতে আমার বোন বেশ সুস্থ হয়ে ওঠে। আমরা ওর সুস্থ হওয়া দেখে মহা খুশি হয়েই ওর শ্বশুর বাড়ি থেকে মানুষ দাওয়াত দিয়েছি বিয়ের কথা আবার শুরু করার জন্য। ঠিক যেদিন ওর শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে সেদিন সকালে হঠাৎ আমার বোনের চিৎকারে আমার ঘুম ভাঙে। দৌড়ে ওর রুমে গিয়ে দেখি ওর খাট মোটামুটি হাওয়ায় কে যেন মনে হচ্ছে ঝাঁকাচ্ছে। আমরা অবাক, জিন তাড়ালাম, জিনের সর্দার তাড়ালাম, আবার কিভাবে শুরু হলো এই তাণ্ডব। আমরা সেদিন আর দেরি না করে পুরোহিতার কাজে 2জনকেই খুঁজে আনলাম, সাথে একজন কবিরাজ আসলেন। সবাই মিলে আমার বোনকে ঘিরে বসেছে। কবিরাজ কি হয়েছে বুঝতে জিন ডাকলেন। আবারও সে আগের মতো পুরো বাড়ি সারা দেয়া ঝড়ের মতো আওয়াজ করে কি যেন এসে বসলো ওর পাশে। কবিরাজ জিজ্ঞেস করলেন আবার কেন এমন হচ্ছে? জিন বলে উঠল তোরা এই মেয়েকে আমার সাথে বিয়ে দিছিস, এই মেয়ে এখন আমার, ওকে আমি ছাড়বো না, আমি ওই বট গাছে থাকতাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো একটা ঘটনা শুনলাম এবং এখন যেটা করব সেটা হচ্ছে আবারও ডক্টর আলিফের কাছে আমরা একটু ফিরে যেতে চাই এবং তার কাছ থেকে তার সেকেন্ড ঘটনাটা আমরা এখন শুনে আসতে চাই এবং আশা করছি যে এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ঘটনা। আসলে 2008 সালের পর থেকে ও আসলে পড়াশোনা তেমন কন্টিনিউ করতে পারেনি ওর বাবা মারা যাওয়ার পর। তো ফ্যামিলির সব ভার ওর উপরে চলে আসে। তো ওর বাবার একটা ব্যবসা ছিল, সেটা মানে কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসতো আর কি। তো যশোর বর্ডারের সাথে কানেকশন, যশোর বর্ডার থেকে ওদের জিনিসপত্র আসতো আর কি। তো ওকে যশোর যেতে হতো প্রায় সময়। তো ওর যে খালা, ওর যে মা ছিল, সেই মার দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় এসে যশোরে প্রায় সময় যে উঠতো আর কি। কোন এলাকায় উঠতো যশোরে সেটা শেয়ার করছি না, 2010-এর ঘটনা। আচ্ছা। তো সেই বাসাটাতে প্রতি মাসে তাকে যেতে হতো, কারণ জিনিসপত্র সব আসতো হচ্ছে আপনার ওই যশোরে, এবং তার ওখানে একটা গোডাউন ভাড়া করা ছিল, সেখানে সেসব জিনিসপত্র রাখতো এবং একটা পর্যায়ে স্টেপ বাই স্টেপ ঢাকায় জিনিসপত্রগুলো নিয়ে আসতো হতো। তো ও যেত, এখানে 2-3 দিন থাকতো এবং থাকতেই হতো, মাস্ট থাকতে হতো। তো সেখানে থেকে ওই জিনিসপত্রগুলো কমপ্লিট করে ঢাকায় চলে আসতো। তো ওর রুটিন এরকম ছিল যে ঢাকা থেকে যশোর যাবে, যশোরে থেকে কন্ট্যাক্ট করে সবকিছু গোডাউনে নামিয়ে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করে আবার 3 দিন পর ঢাকা ব্যাক করে চলে আসা। আচ্ছা। তো ওই বাসাটাই থাকতে হতো তাকে, কারণ হোটেলে থেকে থেকে প্রতি মাসে 3 দিন দরকার কি ওর, ও যেহেতু পরিচিত বাসা আছে। তো ওই বাসায় গেলে দেখা যায় যে দূরসম্পর্কের আত্মীয় ছিল তার আবার উনি আবার মানে ওনার ওয়াইফ ওই বাসাটা চালাতো। 2010-এ ওই মুহূর্তে উনি বেঁচে ছিলেন না। তো ওনার ওয়াইফের বয়স ছিল প্রায় 72, ওনার 2 ছেলে ছিল, একসাথে থাকতো আর কি। তো 3তলা বাসা, 3তলার 2টা ফ্ল্যাট, সেই 2টো ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটে উনি গেলে থাকতো। একটা ফ্ল্যাট বলতে 2টা রুম আর কি। আচ্ছা। সাথে একটা ওয়াশরুম আছে, একটা রান্নাঘর আছে, আর পাশে একটা রুম ছিল, সেইটা আবার গোডাউন হিসেবে আরেকজনকে ভাড়া দেওয়া ছিল। আচ্ছা। তো ওই গোডাউনটা
তার একদম তো পাশের রুমে আর কি, আর 4 তলার ছাদ ছিল। তো উনি গেলে 3 তলায় উঠতেন। তো সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে রাস্তায় যাওয়ার পথে, এবং টিকিট না পাওয়ার কারণে নন এসি বাসে যেতে হয়েছিল। তো নন এসি বাসের টাইম ছিল দুপুরবেলা। তো ও পৌঁছে হচ্ছে সন্ধ্যার দিকে, 12টার বাস ছিল, ও পৌঁছেছে ঠিক বিকাল 5:30 6টার দিকে। 6টার দিকে পৌঁছে যায়, এবং বাসে থাকা অবস্থায় বৃষ্টি নামে এবং ভালো ঝড় হতে থাকে, মানে গরমকালের তো এরকম সময়ের। তো ভালো ঝড় হয়, ঝড়ের এক পর্যায়ে যখন সে বাস থেকে নামে তখনও বৃষ্টি হচ্ছে, তো একটা শেডে যে আশ্রয় নেয়। তো ওই মুহূর্তে আকাশে মেঘ চমকাচ্ছিল এবং অন্ধকারই ছিল, প্রায় মেঘাচ্ছন্নই ছিল। আচ্ছা। তো সে রিক্সা করে, রাসেল ভাই আপনি ঘটনাটা শোনেন নাই আমার কাছ থেকে, এটা যেহেতু শোনেন নাই আপনাকে বলি একটু শুনতে। তো কি করে রিক্সা নিয়ে চলে যায় এলাকাতে, ওই এলাকাতে বাসায় যে ওঠে, তো ইলেকট্রিসিটি ছিল না, ঝড় হয়েছে স্বাভাবিকভাবে, আর মফস্বল এলাকায় ইলেকট্রিসিটি না থাকাটাই স্বাভাবিক। তো ও বাসায় যায়, বাসায় পৌঁছানোর পর অন্ধকার, তখন মাগরিবের আজান হয়ে গেছে। বাসায় পৌঁছানোর পরে নিচে জাস্ট রিক্সা ভাড়াটা দিয়ে ঢুকবে, এমন সময় দেখে ওই বাসায় গেলে নর্মালি ওকে সার্ভ করতে একটা ছোট্ট কাজের মেয়ে। সে মেয়েটার বয়স 12 কি 13 বছর হবে। তো দোতলায় উনি যে ওই ওনার মার খালা হয় হিসাবে সম্পর্কে, তো উনিও আসলে ভুলে ভালে খালাম্মাই ডাকতো। আচ্ছা। ও মানে আমার ফ্রেন্ডটা ওই খালাম্মাই ডাকতো। আচ্ছা। ও এই রিলেশনটা ওরকম ভাবে মেইনটেইন করে বলতো না। তো খালাম্মা বলতো, তো বলছে যে আমি দোতলায় দেখা করে যাই সব সময়, তো নক করব। তো নিচেই ওই মেয়েটা দাঁড়ায় আছে, এবং এই জগতে আসলে ওই মুহূর্তে 2010 সালে, আজ থেকে 9 বছর আগে, কুপি নিয়ে দাঁড়ায় আছে রাসেল ভাই। খুব অদ্ভুত, কুপি নিয়ে দাঁড়ায় এই সময় যেটা দেখা যায় না উনি ও মানে এটা ওই চিন্তা, ওই মুহূর্তে চিন্তা করতে করতে এক পর্যায়ে মেয়েটাকে বলে, এই কিরে কুপি কেন, চার্জ লাইট নাই? তো ওই মেয়েটা কোনো উত্তর দেয় না। আচ্ছা। তো মেয়েটা বলে যে আসেন, এতটুকুই বলে, এবং সিঁড়ি দিয়ে মেয়েটা উঠতে থাকে। তো মেয়েটার শরীরটা একদম অসার অবস্থা, মেয়েটা কি হাঁটতে পারে না নাকি? লাস্ট 2 বছর ধরে মেয়েটাকে দেখতেছে এই বাসায়। তখন মেয়েটা আরো ছোট ছিল, এখন 12 বছর বয়স। তো মানে মেয়েটা হাঁটতে পারছে না, উপরে উঠছে সিঁড়ি দিয়ে, মনে হয় উঠতে পারছে না। বলে কি রে, তোর শরীর খারাপ নাকি? তো কোনো উত্তর দেয় না। আচ্ছা। বলে যে খালাম্মা কোথায়, ওইটারও কোনো উত্তর নাই। বলে যে কারেন্ট কখন গেছে, এইটারও কোনো উত্তর নাই। চুপ করে। তো আরো কয়েকবার জিজ্ঞেস করলো, তোর শরীর খারাপ? একটা পর্যায়ে না পারতে এরকম একটা উত্তর আসে, না শরীর খারাপ না। না। আচ্ছা। তো সিঁড়ি দিয়ে উঠে ওই মেয়েটা ওই কুপির আলোতে, ও বলে যে কুপির আলো মোবাইল আলোর থেকে বেশি, তো মোবাইলও আলো মানে ছেড়ে রাখছে, আর কুপি নিয়ে মেয়েটা ওকে 3 তলায় উঠায় দেয়, ফ্ল্যাটে উঠাই দিয়ে ও মানে ওয়াশরুমে চলে যায়, কারণ অনেকক্ষণ ধরে বাসে ছিল, ওয়াশরুমে যাওয়া হয় নাই। তো ঢুকেই ও ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে প্রায় 5-7 মিনিট পর বের হওয়ার পরে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই খাওয়ার টেবিলে চোখ পড়ে। খাওয়ার টেবিলে আপনার রকমারি খাওয়া সাজানো, এরকম কখনো হয় নাই যে আসার পরপরই মানে খাওয়া হয় নাই, আর খাওয়া মানে নর্মালি খাওয়া দাওয়া হয় আর কি। তো বাসায় ইলেকট্রিসিটি নেই, এত আয়োজন, টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো যেহেতু ক্ষুধার্ত ছিল, মেয়েটা খাওয়াটাও রেখে গেছে মনে করে সবগুলা খাওয়া খায়, মোটামুটি খাওয়া খায়, সব খেতে পারে না, মানে বিরিয়ানি এই সেই। আর বাসায় এত এলাহি কাণ্ড, কিন্তু একটা মানুষের মুভমেন্ট দেখলাম না ওই সময়। তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে, ইলেকট্রিসিটি তখন নাই। তো ভাবছিল যে নিচে দোতলায় যে নক করবে, তো বলে যে না একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পর, কারণ ওকে যেতে হবে ওর গোডাউনে। তো ও কি করলো, যে 8টার দিকে বের হবে, একবার একটু রেস্ট নিয়ে যাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, কারণ দুপুরের খাওয়া হয় নাই। আর জ্যামে ছিল অনেকক্ষণ, বেশ শরীর খারাপ, মানে এক্সস্টেড ছিল, প্রায় ঘন্টাখানেক ঘুমাতে 9টা বেজেছে রাত। ও প্ল্যান ছিল 8টায় বের হবে, কিন্তু তখন বাজে রাত 9টা। তো উপরে মানে উঠে দেখে যে ওই খাওয়া দাওয়া ওই জায়গায় ভাবে পড়ে আছে। ও নিচে যায়, দোতলা নক করে, তো দোতলার থেকে কোনো সারা শব্দ নাই। আচ্ছা। তো নিচে নামতেই ওই ভাড়াটিয়া, ওই এতদিন ধরে আসতেছে, লাস্ট 2 বছর ধরে ওইখানে, মানে লোকজন দেখলেই বুঝে যায় না এটা এই বাসার মানুষ। তো ও দেখে যায় ভাড়াটিয়ারা নিচতলায় ঢুকতেছে, ও বের হয়ে যায়, আশেপাশের কাজকর্ম শেষ করে আবার রাত্রেবেলা ঠিক 10টায় ব্যাক করে। আচ্ছা। ওর প্রোডাক্ট চলে আসে ইন্ডিয়া থেকে, তো ওইগুলি দেখে চেক করে বাসায় আসে, 10টার দিকে ঢুকবে। আবারও দোতলা হয়ে যখন উপরে উঠতে যায়, তখন সে দোতলা আবার নক করে, কিন্তু দোতলাতে কোনো সারা শব্দ নাই, কোনো নকের কোনো রিপ্লাই নেই। প্রায় 2 মিনিট, 1 মিনিটের মধ্যে নক করলে মোটামুটি মানুষজন দরজা খুলে ফেলে, কিন্তু 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে, কোনো দরজা নক করে। তো একটা পর্যায়ে ফেড আপে উপরে উঠে যায়, মনে হয় কেউ নাই, হয়তো বা ভিতরে আসছে, হয়তো শুনতে পাচ্ছে না। তো 3 তলায় যায়, 3 তলায় রুমে ঢুকতে দেখে খাওয়া আবারও গোছানো,
খাওয়া দাওয়া একদম টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো চিন্তা করতে থাকে এত ফাংশন, এত বড় ফাংশন, এত আরামের খাওয়া, এত মজার মজার খাওয়া, তাহলে বাসায় তো চিৎকার চেঁচামেচি থাকার কথা। ওই মধ্যে ইলেকট্রিসিটি চলে এসছে, চিৎকার চেঁচামেচি থাকার কথা, কিন্তু কোনো চিৎকার মানে কোনো মানুষজনই নাই, কিন্তু এত খাওয়া দাওয়া। ও খেয়ে ফেলে রাসেল ভাই। খাওয়া দাওয়া করার পরে ওর একটা পর্যায়ে তন্দ্রা চলে আসে, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো মোবাইল ফোন তখন দুই যাবার যুগ, মোবাইল ফোন টিপা মানে এখন যেরকম স্মার্টফোন, ওই সময় স্মার্টফোন ছিল না, যাওয়া ছিল মোবাইল ফোন। নকিয়া ছিল ওর একটা মোবাইল ফোন, নকিয়া। তো ইউজ করতে করতে রাত্রে 12টা বাজে, তন্দ্রা আসার পর ঘুমায় যায়। হঠাৎ করে, এটা কিন্তু রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ প্ল্যান্ড কোনো ঘটনা না, এটা ওই দিন পৌঁছানোর পরের ঘটনা। হঠাৎ করে রাতে ঘুম ভাঙে, কে জানি ওর কাঁধ ধরে ওই ফ্ল্যাটে খালি ও একা, কাঁধ ধরে টান দেয়। টান মানে কি, কাঁধ ধরে ডাকার জন্য যেরকম ঝাঁকানি দেয়, ওর কাঁধ ধরে ধাক্কাচ্ছে। ও উঠে দেখে কেউ নাই, কিন্তু উঠার সাথে সাথে দেখে যে দরজা নক করছে কে জানো। বলি এত রাত্রে, ঘড়ির মোবাইল ফোন দেখে, ঘড়ির কাটায় তখন রাত বাজে 1:30। ওয়াশরুমে একটু মুখটা ধুয়ে দরজাটা খুলতে যাবে না, দরজাটা আগে খুলুক, দেখে কে আসছে। দরজাটা খুলে দেখে সেই মেয়েটা কুপি নিয়ে দাঁড়ানো, যাকে দেখেছিল সন্ধ্যার সময়। কুপি নিয়ে সন্ধ্যার সময় যাকে দেখেছিল, বিকালে না সন্ধ্যায়, এবং কুপি নিয়ে দাঁড়ানো। তো এরকম ভাবে বলছে যে খালাম্মা আপনার সাথে দেখা করতে চায়, আপনি আসেন। বলে যে রাত তো এখন অনেক হয়েছে, তোমার খালাম্মারে বললেন সকালে দেখা করবো। বলে না, না এর যে বলে যে না যে বললো, মনে পুরো বিল্ডিংটা কেঁপে উঠছে, এত জোরে না, না আপনি এখন আমার সাথে আসবেন। আচ্ছা। তো একটু রীতিমতো বিরক্ত হয়ে যায়, এত রাত্রেবেলা দেখা করতে চাইছে। তো ও কি করে দরজা লাগে, নিচে নামবে প্ল্যানিং করতেছে, দেখে মেয়েটা উঠে ছাদের দিকে। এই কই যাও তুমি, নিচে আয়, তুই কই যাস, নিচে যা, নিচে নাম। বলে খালাম্মা উপরে আসেন। ও ছাদে যায় ওই মেয়েটার সাথে। ছাদে যাওয়ার পরে ছাদের মাঝখান পর্যন্ত চলে যায়, তখন বলে যে ওই যে খালাম্মা দাঁড়ায় আছে, খালাম্মার সাথে দেখা করো। ও যাবে এমন সময় পিছনে তাকায় দেখে মেয়েটাও নিচে চলে গেছে, মেয়েটা নাই ওই জায়গাটাই, আর নাই। ওই সামনে যায়, সামনে যাওয়ার পরে আসলেই সেই মহিলা, সেই ভদ্র মহিলা ওই জায়গায় দাঁড়ানো। জিজ্ঞেস করলো, কি রে বাবা, কেমন আছো তুমি, তোমার বাবা কেমন আছে? ফার্স্টেই গলদ, তোমার বাবা মারা গেছে আরো 2 বছর, 3-4 বছর আগে। বাবা কেমন আছে, তোমার বাসার সবাই ভালো, তোমার মা ভালো? তো ও একটা পর্যায়ে স্টান্ড হয়ে যায়, কাহিনী কি, তোমার বাবা কেমন আছে? তোমার তো খালু বাসায় নাই, এই জন্য তোমাকে উপরে আসতে বললাম, আমি অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করতেছি। খালু বাসায় নাই মানে কি, মানে এটা কিরকম না, ওনার হাজবেন্ড তো মারা গেছে। তো ও খুব ভরকে যায়। তো ও একটা পর্যায়ে মাথার ঘাম টাম ছুটতে থাকে। তো বলে যে আমি কনভারসেশনটা শেষ করার জন্য তাড়াতাড়ি উতলা হয়ে যাই, আমি নিচে নেমে যাব। তা আমি বলতে থাকি বারবার, খালাম্মা আমি এখন শুয়ে পড়ি, আমার সকালবেলা কাজ আছে, আমার মালগুলা তুলতে হবে ট্রাকে, ঢাকায় পাঠাবো, আমি চলে যাই নিচে। ওই মহিলা ওকে আসতে দিচ্ছে না, এবং ওর কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। উনি যাবতীয় কথা বলছে, ওনার গ্রামের বাড়ির কথা, ওনার গ্রামের বাড়ির সাতক্ষীরা, সেখানকার কথা, সেখানকার ঘটনা বলতেছে। কাহিনী কি, উনি থামতেছে না কেন? উনি কি আমার কথা শুনতেছে না, নাকি আমি ওনার কথা ভুল শুনতেছি? একটা পর্যায়ে বলে, তোমার আব্বাকে বইলো আমার কাছে দেখা করতে, আমি অনেক দিন যাবত তার জন্য অপেক্ষা করতেছি, আমি ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা পাই, এই জিনিসটা একটু আমার বাবাকে জানানো দরকার। বাবা মারা, ও বুঝে গেছে যে এখন যেটা হচ্ছে সবকিছু হচ্ছে ওর লাইফ, মানে এগুলি সব ফেক, এগুলি কিচ্ছু না, আমাকে এখন দৌড়াতে হবে। ও দৌড়ায় বাসার নিচে চলে যায়, নিচ থেকে রিক্সা নেয়। রাত্রে 1:30টার সময় একটা রিক্সা পায়, রিক্সা নিয়ে কোনো মতে ভয়, এখন রাত 1:30 মানে তখন ভয়, ডাকাতের ভয়, তখন আর এসবের ভয় না, প্যারানর্মাল ভয় না। রাত্রেবেলা অন্ধকার মফস্বল এরিয়াতে রাত্রে 1:30টায় ওইখানে হাইওয়ে ক্রস করে, অনেক ভয়াবহ। 2010 বললেও কি, আপনি এখন যারা থাকে তারা দেখুক না, রাত্রে 1:30টায় বের হয়। সেটাই। তো উনি কোনো মতে ওনার গোডাউন পর্যন্ত যায়, দরজা অনেকক্ষণ ধাক্কানোর পরে ওনার গোডাউনের লোকজন খুলে, উনি গোডাউনে দিন রাত কাটায়। পরের দিন সকালবেলা বাসায় যায়, কারণ ব্যাগ বাসায়, ওই ব্যাগের ভিতরে মানি ব্যাগ টানি ব্যাগ সব। তো ওকে তো কয়েকদিন চলতে, মানে মানি ঢাকায় ব্যাগ করতে গেলে তো মানি ব্যাগ লাগবে। তো ওর জিনিসপত্রগুলো আনতে যায়, এমন সময় দরজা অনেকক্ষণ নক করে, তখন সকাল 10-11টা বাজে। অনেকক্ষণ নক করার পরে পাশের ফ্ল্যাট থেকে এক লোক আসে। পাশের ফ্ল্যাট থেকে একটা লোক এসে বলে যে, কি ব্যাপার ভাই, আপনি দরজা নক করতেছেন কেন? বলে যে খালাম্মা কোথায়, খালাম্মার সাথে আমার তো দেখা করা দরকার, কালকে রাত্রেবেলা ছাদে কথা হলো। ওই লোকটা তখন মাথা চুলকাইতেছে, ছাদে কথা হলো মানে কি?
বলে খালামার সাথে একটু দেখা করা দরকার, উনি রাত্রেবেলা কথা বললো, কি বললো বুঝি নাই উল্টাপাল্টা, এখন একটু কথাবার্তা বলে যাই, দরজা নক করতেছে কেউ খুলতেছে না। বলে কি বলে না বলতে হবে, উনি তো 25 দিন আগে মারা গেছেন। ওনার ছেলেরা কয়দিন আগে ওনার কবর জিয়ারত করতে মাই গড। সাতক্ষীরায় গেছে। আর উনি ওনার সাথে কথা হচ্ছিল? হ্যাঁ, পাশের বাড়ি। আর যেই লোকটা দায়িত্বরত ছিল ওই লোকটা হচ্ছে ওই মহিলার ভাই। আচ্ছা। বলে ও তো মারা গেছে সাতক্ষীরাতে, ওনার ছেলেরা কয়দিন আগে আবার আপনি আসার আপনি কবে আসেন? বলে আমি গতকালকে আসলে, আপনার আসার 2-3 দিন আগে ওই সাতক্ষীরাতে গেছে কবর জিয়ারত করার জন্য। তো ওর মাথাটা তার আকাশটা ভেঙে পড়ে। বলে বলেন কি? আচ্ছা, এই কাহিনী হয়েছে তো উনি ওই দিন ব্যাগ ট্যাগ নিয়ে ওকে তার 2 দিন থাকতে হবে যশোরে। রাসেল ভাই ও কি করে একটা হোটেলে ওঠে, খুব আহামরি না, খুব নর্মাল হোটেল, আমি বলে ফেলে সবাই হোটেলটার নাম চিনে যাবে। থাক, তাহলে বলার দরকার নেই, আমরা শুনি। না বলি। হ্যাঁ, তো হোটেলে ওঠে, হোটেলে একটা নর্মাল রুম নেয় 3 তলায়। হ্যাঁ, 3 তলার রেটি সবকিছু, 3 তলা রুম পায়, 302 নম্বর রুম। রুমের ভিতরে ঢোকে, রেস্ট নেয়, কাজকর্ম করে রাত্রে 10টায় ঢোকে, এবং সারাদিনের ধকল আর ওই গতকালকের ধকলটা ওকে খুব বেশি পড়াতে থাকে। ও মাথা খারাপ হয়ে যায়, করবো কি, এটা কেমনে সম্ভব? আমি রাতের বেলা তার সাথে কথা বললাম, জলজ্যান্ত মানুষটা আমার সামনে দাঁড়ায় কথা বলতেছে, অথচ এই মহিলাটা মারা গেছে 20-25 দিন আগে। আর এটা আপনার সাথে নতুন কোনো ঘটনা ঘটলে, আগে কয়েকবার আমি শাহান ভাইয়ের ঘটনা একটু আগে শেয়ার করলাম, তার এই অভ্যস্ত, কিন্তু ও তো অভ্যস্ত না। ওর মাথা, ও সারাক্ষণ চিন্তা করতে করতে এক সময় ঘুমায় যায়, ঘুম ভাঙে, ইলেকট্রিসিটি নাই, সিগারেট ধরাবে, বারান্দায় যাবে, নর্মাল কোনো হোটেলের মতো এসিওয়ালা হোটেল না, নর্মাল হোটেল, ও বারান্দায় যাবে, এখন আবার এসি করে ফেলছে হোটেলে। তো বারান্দায় যাবে, বারান্দায় যাওয়ার সময় বিছানা থেকে পা ফালালো, পা ফালাতে দেখলো যে পায়ের মধ্যে কি জানি লাগছে, পাটা ভিজা। তো ও ওই ঘুমানোর সময় দেখে যে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো বৃষ্টি হয়েছে, তো জানালা দিয়ে পানি চুয়ে চুয়ে পড়ছে, পায়ের মধ্যে পা ভিজা। তো পানি আর অন্য কিছুর মধ্যে তফাৎ আছে। এটা কেমন পিছলা, এটা কেমন পিছলা। ও মোবাইলের লাইট জ্বালে, এখন ওই রুম তোর জানা নাই কোন জায়গায় সুইচ, ওকে মোবাইলের লাইট জ্বালাই সুইচ খুঁজতে হচ্ছে, কারণ রেগুলার যে রুমের মধ্যে প্রতিদিন লাইট বন্ধ করে সে জানে পজিশনটা। তো হোটেল রুম এটা তো প্রথম গেছে, তো মা নামাতেই ও যখন মোবাইল ফোনের আলো ওই জায়গায় ফেলে, মোবাইল ফোনের আলো, স্ক্রিনের আলো ফেলতেই দেখে যে মানুষ পড়া ফ্লোরের মধ্যে, মানুষ পড়া, বুঝা যাচ্ছে না কি এটা। তো ভালো করে আলোটা ফেলে দেখে এই যে সেই মেয়েটা যে কুপি নিয়েছিল, ওই মেয়েটার একটা মাথা পড়ে আছে ফ্লোরের মধ্যে, আর শরীর টরির কিছু না, যদি 2টা হাত সাথে রাখা, মাথার সাথে 2টা হাত রাখা। এইটা দেখার পর ও দরজা খুলে এখান থেকে নিচে নেমে যায়, দৌড়ায় নিচে নেমে যে লোকজন ডাকে, জড়সড়ো করে, পুরা হোটেল যে মানুষগুলা ঘুমন্ত সবাইকে জাগায়, কারণ এক রুমে ঘটনা ঘটছে, এক চিৎকারে সবাই উঠে গেছে। সবাই রুমে এসে দেখে কিচ্ছু নাই, লাইটটা জ্বালা নাই, কিচ্ছু নাই, নাথিং ওয়াজ দেয়ার, কোনো কিচ্ছু ছিল না। সবাই বলতেছে না এটা আপনার ঘুমের মধ্যে ভুল, অথবা এটা আপনি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছেন, অথবা আপনার বলে না রে ভাই, আমি পা দিয়ে ফিল করছি জিনিসটা, চুলের মধ্যে আমার পাড়া পড়ছে, আমি এর থেকে আপনাকে আর কিভাবে বুঝাবো। পরে ও হোটেল ছেড়ে দেয়, ও গোডাউনে থেকে লাস্ট 2 দিন গোডাউনে থেকে। কিন্তু মজার বিষয়, সে যখন ওই বাসায় যায় আবারও ওই লোকের কাছে, এবার ওই জানে দরজা নক করছে ওই দরজায়, বলে যে ওনাদের বাসায় যে একটা কাজের মেয়ে ছিল, ওর এটা কিউরিওসিটি, কাজের ওই মেয়েটারই তো মাথা দেখলো, ওই মেয়েটার কি হয়েছে, ওই মেয়েটা কোথায়, মেয়েটা থাকে না এখানে। ও বলে নাই যে মেয়েটার সাথে ওর দেখা হয়েছে, মেয়েটাই তো ওকে খাওয়া দাওয়া দিচ্ছে, এটা ওর মনে হচ্ছিল। বলে মেয়েটার একটা সমস্যা হয়েছে ভাই, এটা তো আমি ওনার কথাই জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ কি খবর। হ্যাঁ, বলে যে মেয়েটারই আসলে কি বলবো, আসলে মানুষ মারা গেলে ওই যে ভাগ্য দোষ বলে, মনে হয় যে ওর সমস্যা হয়ে গেছিল। মেয়েটা মারা যাওয়ার 4 দিনের দিন, ওই খালাম্মা মারা যাওয়ার 4 দিনের দিন, মানে আপনাদের খালাম্মা, ওনার আপা আর কি, আপা মারা যাওয়ার 4 দিনের দিন, ওই মেয়েটার বাবা মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিল, রাস্তার মধ্যে বাবার সহ মেয়েটা মারা যায় অ্যাক্সিডেন্টে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, বগুড়ায়। এই মেয়েটাই তো সেই কুপি হাতে দাঁড়িয়ে ছিল। ও তো ভাই, ও বলে যে আমি এরপর থেকে আমার লোক পাঠাবো, আমি আর যশোরে যাব না, এই অবস্থায় আর যশোরে যাওয়া সম্ভব না। আর ওই কাটা জিনিসটা ওকে প্রচুর পড়াতে থাকে। ওই দিন বাসায় মানে গোডাউনে চলে আসে, ঢাকায় আসতে পারতে পুরো রাস্তায় সে দোয়া পড়তে যে মানুষ কখনো অতটা দোয়া টোয়ায় ছিল না, ও বলে দোয়া পড়তে বাসায় আসে। বাসায় আসার পরে ও কাউকে না জেনে মানে জিনিসটা ওর মধ্যে থাকতে অনেক দিন পড়া, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ও স্বপ্নে মেয়েটাকে প্রায়ই দেখতো। একটা পর্যায়ে ও একটা
মানুষের কাছে যায়, বলে যে ভাই আমি সাইকোলজিস্টের কাছে যাই, সাইকিয়াট্রিস্টের কাছে, যে আমি এই ঝামেলায় পড়ছি। বলে যে এইটা একদিক দিয়ে সাইকোলজিক্যাল ডিফেক্ট, যে আপনি ওইখানে যে খাওয়া দাওয়া খাইছেন, আপনি যদি বলেন যে ওর খাওয়া দাওয়া খাওয়ার কারণে আপনি বারবার ওকে দেখছেন, যদি কোনো হুজুরের কাছে যান তাহলে ও আপনাকে এই কথাই বলবে। আর আমি বলবো এইটা আপনার ফিজিক্যাল প্রবলেম, যে আপনি এটা শুনতে, আপনি বারবার জিনিসটাকে চিন্তা করার কারণে এইটা আপনার ইমেজ বারবার ব্রেইনের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এক কাজ করেন, ওষুধটা খান রেগুলার, এবং একটু হাঁটেন সকালবেলা আর বিকালবেলা হাঁটেন, এবং ওষুধটাকে রাত্রে ঘুমান। তো ওই লোক মানে ওই ডাক্তারটার ম্যাজিশিয়ানের মতো কাজ করছে ওর, যেটা আপনি বলেন যে ডাক্তার বাংলাদেশে কিছু ম্যাজিশিয়ান ডাক্তার তো আছে রাসেল ভাই, ওই ডাক্তারের কথাটা শোনে, এবং প্রায় 2-3 মাসে এরকম প্র্যাকটিসের কারণে ও ভুলে যেতে থাকে। আস্তে আস্তে ভুলে যাওয়ার পর আর তেমন প্রবলেম হয় নাই। ভুলতে 2012 সাল এখন পর্যন্ত প্রবলেম হয় না, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে রাসেল ভাই আমাকে গোতাচ্ছিল এই ঘটনাটা শেয়ার করার জন্য। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার একটি ঘটনা শুনলাম আমরা আলিফের কাছে, এবং দ্বিতীয় ঘটনাটা অনেক 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 চমৎকার। রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই, কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসছে। আমার নাম ডক্টর আলিফ, এবং আমি ভূত এফএম-এ লাস্ট 9 বছর ধরে আসছি। একদম। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, যে একটু আগে বললাম যে মালদ্বীপে থাকেন, উনি হচ্ছে আহমেদ শাহান। আসলে পারিবারিক ঘটনা, পারিবারিক টানাপোড়েনের কারণে বাংলাদেশের বাইরে চলে যাওয়া। ওনার প্রফেশনটা হচ্ছে উনি একজন মসজিদের ইমাম ছিলেন, এবং ওনার ঘটনাটা আমি প্রায় বছর খানেক হলো এখানে শেয়ার করেছিলাম, মৌলভীবাজারের একটি ঘটনা। এই ঘটনাটার সিকুয়েলি আমি এখন আজকে বলবো আর কি। তো উনি যখন লাস্ট যে মসজিদে ছিলেন, সেই মসজিদ ছাড়ার পরে দ্বিতীয় মসজিদে আসার এরকম প্ল্যানিং ছিল না, কিন্তু যেহেতু সংসারের মানে ঘানি টানতে হয়, তো ওনার বড় ভাই তেমন চাকরি করতেন না, ওনার বাবা অসুস্থ ছিলেন। তো উনি কি করতো, ওই আরবি পড়াতো, যেহেতু কোরআনে হাফেজ, আশেপাশে এলাকার বাচ্চা কাচ্চা পড়াতো। তো যাই যত পেতো আর কি, ওই টাকা দিয়ে মোটামুটি সংসারে যতটুকু কন্ট্রিবিউট করা যায় আর কি। তো ওনার মানে একটা সার্চিং ছিল যে ফ্রেন্ডদেরকে, ওনার বন্ধু বান্ধব তো সবই আপনার এরকমই হুজুর টাইপের সবাই। তো বলেছে যে আমি আশেপাশে কোনো মসজিদে যদি এই রমজানের সময় তারাবির হুজুর লাগে, তারাবি পড়ানোর জন্য আমাকে একটু রিকমেন্ড করে দিস আর কি। তো ওনার এক বন্ধু এরকম ওনাকে বলে রাখে। তো উনি কয়েকদিন পর ওনাকে নক করে যে আমি এক জায়গায় মসজিদ পেয়েছি, তুই একটু আয়, কথা বলে যা। তো ওনার তো এরকম প্ল্যানিং যে উনি মসজিদে যে তারাবি পড়াবে। তো মসজিদের যে কমিটি আছে, মসজিদটা হচ্ছে ওনার এলাকার পাশের এলাকা, আমি নাম নিচ্ছি না সে এলাকার, উনি বারণ করেছেন, পাশের এলাকা, এবং মসজিদটা হাইওয়ের সাথে। আচ্ছা। তো হাইওয়ের সাথে থাকবার কারণে ওইখানে ওই এলাকায় আরেকটা বড় মসজিদ আছে, কিন্তু উনি মসজিদে না, এই মসজিদে সুযোগ পান আর কি। তো মসজিদে ঢোকার পরে ওই কমিটির লোকজন ওনার কাছ থেকে আজান শুনতে চান। উনি একটু হতভম্ব হয়ে যায়। আমি তো আসলে প্ল্যানিং করেছিলাম যে স্টুডেন্ট পড়াবো, আর এরকম আসলে ইয়া করবো আর কি, মসজিদে তারাবির নামাজ পড়াবো। তো আজান শুনতে চাচ্ছে। তো ওই ফ্রেন্ডটা আবার ওনাকে বলে নাই যে ওরা মুয়াজ্জিন খুঁজতেছিল মসজিদের জন্য। তো উনি কি করে, আচ্ছা ঠিক আছে, যেহেতু চাচ্ছে আজান, উনি আজান দেন, এবং আজানটা দেওয়ার পরে ওনার আজান শুনে সবাই খুব প্লিজড হয় আর কি। আচ্ছা। তো বলে যে ঠিক আছে, তুমি মুয়াজ্জিন হয়ে যাবে মসজিদে। তো উনি আবার সেই মুয়াজ্জিন। তো উনি বলে যে আসলে আলিফ ভাই, আমার লাইফে মসজিদের রিলেটেড এত ঘটনা ঘটে গেছে, আসলে আমি আবারও মসজিদে ঢুকলাম এই জায়গায়, পাশের মসজিদে। তো ওনার বাড়ির থেকে বেশি দূরে না, খানিকটা দূরে। তো এই মসজিদ উনি জয়েন করে, এবং এই মসজিদটার মানে বাউন্ডারিটা বলতে গেলে মসজিদের চারিপাশে দেয়াল দিয়ে ঢাকা, খালি যেই পোর্শনটা ঢোকার সেই পোর্শনে ওইটা ওপেন আর কি, ওখানে কোনো গেট টেট নাই। মসজিদটা ঢুকতে ডান দিকে একটা পুকুর পড়ে, এবং পুকুরে এরকম ঘাট করা যে সবাই অজু যেন করতে পারে। ঠিক পেছন সাইডটা একটা কবর, দুটা কবর আসলে, একটা স্বামী স্ত্রীর দুটা কবর আর কি। এটা ওনার ঘরের প্রায় সাথেই বলতে গেলে। আর একটু খানিকটা দূরে গেলে একটা ছোট জায়গা, এলাকার ভিত্তিক লোকজন সবাই টাকা পয়সা দিয়ে এই মসজিদের যে 30 বছর ধরে ইমাম ছিলেন তাকে একটা জায়গা করে দেয় তার ফ্যামিলি সহ থাকার জন্য। তো তার ফ্যামিলি সহ ওই হুজুর, ওই ইমাম ওই মসজিদের ওই জায়গাটায় থাকতেন আর কি। তো মজার বিষয়, ইমাম, আমি আপনাদের সবাইকে বলে রাখি, ইমাম আসলে বয়স এত বেশি হয়ে যাওয়ার কারণে, ওভার 75 হয়ে যাওয়ার কারণে উনি মসজিদে ফজরের ওয়াক্তে নামাজ পড়াতে আসতে পারতেন না। মোস্ট অফ দ্য টাইম দেখা যাইতে ওই শাহান ভাইকে ওনাকে নামাজ পড়াতে হতো বা আজান দিতে হতো, কোনো না কোনো সময় মাঝে মধ্যে আসতো আর কি। আর মসজিদটা এমন যে আপনার হার্ডলি ফজরের ওয়াক্তে মানুষ হয়। আর যেহেতু হাইওয়ের পাশে মসজিদটা, তো হাইওয়ে দিয়ে যারা যাচ্ছে তখন জোহর আসর ফজর জোহর আসর মাগরিব এশা পড়ার জন্য যারা থেমে নামাজ পড়ে তারা পড়ে, আর এলাকা ভিত্তিক যে কজন আসে আর কি। তো ফজরের ওয়াক্তে নামাজের লোক পা খুবই ভালো ওই জায়গাটায়। ইভেন হার্ডলি এই মসজিদের আপনার মসজিদ কমিটির লোকজনও হার্ডলি মসজিদে আসে, কোন ডিসিশন নেওয়ার জন্য হলে আসে, এবং বেতন টেতন দিতে হলে আসে আর কি।
তো ঘটনায় যাই, উনি যখন এই মসজিদে জয়েন করে তো ওইখানে থাকার জন্য তার কাপড় চোপড় নিয়ে আসে এই জায়গায়। ওনার তো সব ওয়াক্তে সে মসজিদে দেখা মোস্ট অফ দ্য টাইম ওই মক্তবে এলাকা ভিত্তিক লোকজন তাদের বাচ্চা কাচ্চা তাকে দিয়ে যায় সকালে মানে পড়াশোনা করার জন্য মক্তবে। আর উনি অন্যান্য সময় আজান দিয়ে একটু রেস্ট নেয় মোস্ট অফ দ্য টাইম। আমার ঘুমাতে খুব পছন্দ। তো উনি কি করলো সেদিনের ঘটনা, সেদিন ওনার একটা রেগুলার অভ্যাসে ফজরের ওয়াক্ত যখন হয় তখনই তার মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। তো ওয়াক্ত থেকে 15 মিনিট আগে সে উজু টজু করে আজান দেয়, মানে পাক পবিত্র হয়ে আজান দিয়ে দেয় আর কি। তো ওনার আজান দেওয়ার সময় হয়ে যায় আর কি। ওই দিন আজান দেওয়ার জন্য তিনি মানে প্রিপারেশন নেন। ওই মোবাইল অ্যালার্ম বাজে, সে অজু করবে, পাক হবে, বাথরুম টাথরুম শেষ করার পরে পাক পবিত্র হওয়ার জন্য অজু করতে যায় পুকুর ঘাটে যাওয়ার সময় তিনি তার পেছন সাইডে যে কবরস্থান আছে সেই কবরস্থানে দেখে একটা লোক দাঁড়িয়ে, মানে যাওয়ার পথে ওই জায়গাটায় আপনার কবর জিয়ারত করছে ফজরের ওয়াক্তে। আসলে ফজরের ওয়াক্তে কবর জিয়ারত করছে, এটাও কেমন একটা অদ্ভুত। হতে পারে এলাকা ভিত্তিক কোনো এলাকার কোনো মানুষ, তার কোনো রিলেটিভের কবর এটা সে জিয়ারত করতে এসছে। তো সে অজুটা করে পিছন দিকে ঘুরতেই দেখে মানুষটা নাই। আসলে খুব সিম্পলি হিসাব যে ওই জায়গাটায় ঢুকতে গেলে পুকুরটা ক্রস করে আসার লাগে। তো ওনার চোখে পড়বে যে পুকুরটা ক্রস করে একটা লোক যাচ্ছে, কিন্তু ওই কবর জিয়ারত করার পর এখানে আশেপাশে মানুষ নাই। তো উনি ভাবে যে মসজিদের ভেতরে অথবা আছে। মসজিদের ভেতরে ঢোকে এবং ঢোকার পরে দেখে না, কেউ নাই। একটু খানিকটা অবাক লাগে। তো বলে যে আরে ভাই, আসলে ত্যাক্ত বিরক্ত এইসব জিনিসগুলা, আমার সাথে এত ঘটে, এত প্যারানর্মাল জিনিস ঘটছে আমার লাইফে, এই আসছে ভ্যানিশ হয়ে গেছে, এগুলি আমার কেয়ার হয় না। মানে কে আসলো না আসলো, ভ্যানিশ হয়ে গেল, আমি খেয়াল করি নাই ওনার চেহারাটা। ওনার পরে পিছনটাই আমি দেখতে পাইছি। এরকম করে প্রথম দিন, দ্বিতীয় দিনে তিনি সেইম ভাবে ওই লোকটাকে ওই জায়গায় কবর জিয়ারত করতে দেখেন। তৃতীয় দিন ওইরকম টাইমে ফজরের ওয়াক্তে তার ঘুম ভাঙে, অ্যালার্মে ঘুম ভাঙে, দরজা খুলতেই দেখে লোকটা তার দরজার সামনে দাঁড়িয়ে সে সালাম দেয়, অনেক জোর একটা সালাম দেয়। তো উনি বলেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন আমি তো আপনাকে প্রায় সময় এখানে দেখি। বলে, জি হুজুর, আপনাকে একটু আজকে আসতে হবে, আমার কবরটা একটু জিয়ারত করাই দিতে হবে। আমি যে কবরে আসছি জিয়ারত করতে, সেটা আপনি একটু জিয়ারত করে দেন আজকে। বলে, আসলে এখন তো ফজরের ওয়াক্তের আজান হয়ে গেছে, আমি চাই না এখন জিয়ারত করতে। আপনি এক কাজ করি, আমরা নামাজ কালাম পরে তারপরে জিয়ারত করলাম। বলে, না আপনাকে এখনই জিয়ারত করতে হবে, আপনি দরকার হলে পরে আজান দেন, পরে আজান। বলে, না আমাকে আজান না দিলে এলাকার লোকজন বলবে যে ফজরের ওয়াক্তের আজান হয়নি এই জায়গায়, এটা একটা দাগ উঠে যাবে, কথা উঠে যাবে। আমি চাই না এরকম কিছু হোক, যেহেতু মসজিদের সব রেসপন্সিবিলিটি আমার, আমি মুয়াজ্জিন, আমাকে আজান দিতেই হবে এখানে, সামহাও এটা আপনাকে ব্যবস্থা করেন। বলে যে আচ্ছা ঠিক আছে। তো বলে যে উনি কি করলো, যে উনি অজুখানায় চলে গেল। যেতে যেতেই লোকটা ওই জায়গাতে আর নাই। অজুখানার থেকে পেছনে তাকায়, যে নর্মালি যে লোকটা ওখানে মানে কবর জিয়ারত করতে দেখে, ওই লোকটাকে আর পেল না। তো যাই হোক, উনি আজান দিলেন, আজান দিয়ে নামাজ কালাম পরে ঘরে ঢুকে শুয়ে পড়লেন। সকালবেলা এরকম রেগুলার রুটিন। এরপর থেকে রাসেল ভাই একদিন না, 2 দিন না, টানা 20 দিন এরকম ফজরের ওয়াক্ত হয়। সে ওয়াশরুমে যায়, পাক পবিত্র হওয়ার জন্য, ওযু করার জন্য আপনার পুকুর ঘাটে যায়, এবং ছবির মতো একই পজিশনে এই লোকটাকে ওই কবর জিয়ারতের অবস্থায় দেখতে পায়। আচ্ছা, জিয়ারতরত অবস্থায় দেখতে পায়, একই ছবি, মানে একটা দেয়ালের মধ্যে একটা ছবি যেরকম থাকে, এই দৃশ্যটা তার ফজরের ওয়াক্তে ওই জায়গায় প্রতিদিন দেখা। মানে কবরের একই প্রান্তে একই কোনায় দাঁড়িয়ে উনি কবর জিয়ারত করছে। ওই ঘটনার থেকে 20 দিন পরে এবং মসজিদে জয়েন করার পর 1 মাস 10 দিন পরে ওই দিন তার ঘুম ভেঙে যায়। কিন্তু রেগুলার অভ্যাস যে অ্যালার্ম দেয়, অ্যালার্মের আগে ঘুম ভেঙে যায় এবং তার মনে হয় যে হয়তো এখন অ্যালার্ম দিবে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। কারণ ফজরের ওয়াক্তের আভা, রাতের আভা অলমোস্ট সেম। এই দরজাটা খোলার পরে সেই লোকটাকে দেখতে পায়। তো বলে যে ভাই, আমি তো ওরকম ভাবে এই লোকটাকে এতদিন চেহারা সুরত দেখি নাই, পিছনটাই দেখছি, একদিনই আমার দরজার সামনে আসছিল। প্যারানর্মাল কিছু বলবো না, উনি একটা সুদর্শন লোক, এত সুন্দর দেখতে, সুরমা দেওয়া চোখে, সুন্দর সুরমা দেওয়া পাঞ্জাবি পায়জামা, সুন্দর গঠন। বলবো না যে খুব অদ্ভুত গঠন, তাও না, উনি খুবই সুন্দরভাবে আসছে। উনি আমাকে সালাম দিল, আমি সালাম গ্রহণ করলাম, এবং সালাম গ্রহণ করার পর ওনার একটা অদ্ভুত রিকোয়েস্ট আসলো। রিকোয়েস্টটা হলো যে উনি একটা লাশ নিয়ে এসছে, সেটাকে জানাজা দিতে হবে। আচ্ছা। তো ওনার প্রথম কথা, মুয়াজ্জিনের মানে শাহান ভাইয়ের প্রথম কথা আছে, এলাকায় তো আমাকে কেউ একটা মৃতর খবর জানালো না। ফার্স্ট অফ অল, আপনি ফজরের ওয়াক্তে ডেড বডি নিয়ে আসেন, কেউ যদি মারাও যায় সে পরদিন সকাল পর্যন্ত ওয়েট করে, দুপুরে হয়তোবা জোহরের ওয়াক্তে জানাজা হয়ে কবর হয়। মোস্ট অফ দ্য লাশের কবর এভাবে হয়। আপনি ফজরের ওয়াক্তে নিয়ে আসছেন,
এক নম্বর কথা। 2 নম্বর কথা, এলাকা কোনো লোক এসে আমাকে বলে নাই যে মাইকে এলান করতে হবে। মাইকে তো আমি এরকম এলান করি যে কে মারা গেছে, অমুক মারা গেছে, এলাকার এরকম মানুষ মারা গেছে, আমি মাইকে জানাই দিই। কিন্তু আপনি তো এরকম কেউ জানালেন না। ওনার রিকোয়েস্ট হচ্ছে যে আমরা দুজন মিলে জানাজা করব, জানাজা করার পরে লাশটা আমরা দাফন করব। দাফনের সর্ব প্রস্তুতি নেওয়া আছে, কবর খোঁড়া আছে, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট জানাজা পড়াবেন। তো উনি বলে যে না, আসলে এরকম তো এখতিয়ার নাই, আমি পড়াতে পারবো না, আর আপনি কোথা থেকে মার্ডার করে নিয়ে আসছেন এই জিনিসটাও আমার দেখা দরকার। তো ওনার মনে মনে ভাবে শাহান ভাই যে হয়তো উনি ব্লাফ মারছে, বাইরে কোনো লাশ নাই, এবং উনি দরজাটা খুলে উকি মারে, সে একইভাবে দেখে যে হ্যাঁ আসলেই আশেপাশে কোনো লাশের খাটিয়া টাটিয়া কিছু নাই। তো ডান পাশে তাকাতেই উনি বলতেছে যে কই আপনার লাশ টাশ কোথায়? বলে যে এই যে আপনার সামনেই তো লাশ। তো উনি দেখে আসলেই মসজিদের সামনে সিঁড়ির 3টা স্টেপ, সিঁড়ির উপরে একটা লাশ পড়া। তো প্রথমে উনি একটু ঘাবড়ে যায়। ঘাবড়ানোটা যে কোনো মানে যে কোনো নর্মাল মানুষের জন্য স্বাভাবিক। উনিও ঘাবড়ে যায় এবং ঘাবড়ানো অবস্থায় বলে যে আপনি এই লাশটা নিয়ে আসছেন মানে কি? উনি নিজেকেও সামলাতে পারছেন না, আর ওই মুহূর্তে তার বাথরুমেও যাওয়া দরকার। তো উনি বলছে যে না, আপনি জাস্ট যেভাবেই পারেন এই লাশটার দাফনের ব্যবস্থা করেন। উনি মোটামুটি মানে অ্যাডামেন্ট যে উনি লাশটার জন্য জানাজা পড়াবে না। তো লাশটা এমন ভাবে মসজিদের সামনে রাখা, আপনি রীতিমতো দেখলে ভয় পেয়ে যাবেন। মসজিদের সামনে দরজার উপরে রাখা, দরজার সামনে সিঁড়ির উপরে রাখা। তো বাচ্চা লাশ হলে রাসেল ভাই ওই কোলে করে নিয়ে আসা যায়, অনেকের বাচ্চা লাশ আসে হয়তো টাইমলি তাড়াতাড়ি দাফন করে ফেলতে চায়, কিন্তু না, এটা একটা বড় লাশ এবং পুরা সিঁড়িটা কভার করে আছে। তো উনি বলে যে না, আমি জানাজা পড়াতে পারবো না, অ্যাকচুয়ালি এই জানাজা আমি পড়বো না। আর 2 জন মিলে জানাজা হয় কিনা এটাও আমার মোটামুটি জানা নাই, বা এরকম কিছু একটা জিনিস বলেন। বলে না, আপনাকে এর জানাজা পড়তে হবে, আপনি যদি এনার জানাজা না পড়েন তাহলে এই লাশের চেহারা আপনাকে দেখতে হবে। তো উনি বলেন না, আমি লাশের চেহারাও দেখবো না, আমি জানাজাও পড়বো না। কিন্তু ভয় কাজ করতে থাকে রাসেল ভাই, যে এত রাতে এরকম একটা মানুষ মানে ফজরের ওয়াক্তে এসছে, আর আমি যে দরজা, উনি কি করে ওয়াশরুম থেকে আসার পরে আবারও ওনাকে সামনাসামনি পায় এবং ওনাকে একই আর্গুমেন্ট করতে দেখা যায়। তো উনি কি করে, একটা পর্যায়ে চিন্তা করে আমি যে উনি মানে রুমে ঢুকে যাবে দৌড়ে, কিন্তু রুমের তালা দিয়ে আসছে উনি, মোবাইল ফোন সব রুমের ভেতরে, রুমের তালা দেওয়া। তো উনি কি দৌড়ায় যাবে, কিন্তু দৌড়াতে গেলে তালা খুলতে গিয়ে যদি তাকে খট করে মেরে ফেলে। তো উনি এর মধ্যে উজু করে আস্তে আস্তে 5-6 বার ওনার শরীর বন্ধ করে ফেলে আয়াতুল কুরসি পড়ে, কিন্তু তারপরেও তার ভিতরে একটা ভয় থাকে। বলে আমি আপনার লাশের জানাজা পড়বো না। উনি কি করে, একটা ভোদৌড় মারার প্ল্যান করে। ওই লোকটা বলে কই যাবেন? হঠাৎ করে তো হুজুর মানুষ মাথা মানে একটা পর্যায়ে বিরক্ত হয়ে মাথা নিচে তাকাতে তাকাতে যখন মাথা উঁচুতে তাকায়, মানে মাথা উঁচু করে, তখন দেখে যে এই কালো আভাটা আস্তে আস্তে সরে দিনের বেলা হয়ে যাচ্ছে। তার চারিপাশে খালি কবর আর কবর। তিনি যে এলাকায় ছিলেন, জায়গাটাই কবর। উনি যে এলাকায় ছিলেন সে এলাকায় উনি নাই, মানে স্টেপে স্টেপে কবর। বলে যে আমি প্রতিটা স্টেপ দিব, আমার মনে হয় কবরের উপরেই পাড়া পড়বে। এই সামনে কবর, পিছনে কবর, আর উনি আমার থেকে 10 গজ সামনে দাঁড়ানো ওই লাশটা নিয়ে। আমি যে এলাকায় ছিলাম সেই এলাকাটায় আমি নাই, মরুভূমি মতো একটা এলাকা, চারিপাশে উঁচু ঢিবির মতো কবর, কবরগুলা চারিপাশে পাথর দিয়ে মার্ক করা, কিন্তু কার কবর কি এটা জানি না। দূর দূরান্তে কিছু গাছ দেখতে পাচ্ছি। আমি এই জায়গাটায় কিভাবে আসলাম? ওনার কোয়েশ্চেন হচ্ছে এটা। আমি তো এই জায়গায় ছিলামই না। উনি এটা মানে উনি বলে যে আমার রীতিমতো আমি আসলে ত্যক্ত হয়ে যাচ্ছি, যে এই জিনিসটা আমি এভাবে ফেস করব, এবং এমন একটা জায়গায় তুরির মধ্যে সেকেন্ডের মধ্যে চলে আসবো যে জায়গাটা একদম অচেনা। তো উনি তারপরও ওই জায়গায় অ্যাডামেন্ট, না আমি আপনার লাশের জানাজা পড়াবো না। আচ্ছা, উনি কি করলো, যে যা হবার হবে, আল্লাহ তাআলার নাম নিয়ে আমি শরীর বন্ধ করে রাখছি, যদি কোনো ক্ষতি করে আমাকে মেরেও ফেলে, ইটস আপ টু দেম। উনি কি করে, একটা দৌড়ার প্ল্যান করে, দৌড়াতে থাকে, অনেকক্ষণ দৌড়াতে থাকে রাসেল ভাই। দৌড়াতে একটা সময় মাথা মানে হাঁপিয়ে যায়, হাঁপিয়ে মাথা নিচু করে ফেলে। মাথাটা উঁচু করার সাথে সাথে দেখে সে হাইওয়ের সামনে চলে এসছে। সে এমন অবস্থায় দেখে নিজেকে যে সে পাশের এলাকায় চলে আসছে, খুব বেশি দূরেও না, সেখান থেকে মসজিদের দূরত্ব ম্যাক্সিমাম 10 মিনিটের রাস্তা। সে হাইওয়ে ধরে যে দৌড়াচ্ছিল, যতক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছিল ততক্ষণ পর্যন্ত সেই সাউন্ডটাই আসছিল, আপনি কি জানাজাটা পড়াবেন না? মানে বারবার কোয়েশ্চেন করছে। আর ওই কনভারসেশনের মাঝখানে একবার ওই লোকটা চটে গেছিল,
তখন উনি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু তার দৌড়ানোটা এটা বন্ধ করে রাখতে পারে নাই। তো একটা পর্যায়ে সে যখন দেখে যে না এখন আর শব্দটা আসছে না, সে কি করে আস্তে আস্তে মসজিদের দিকে আগাতে থাকে। রাসেল ভাই অ্যাজ ইউজুয়াল ঘটনা এরকম যে মসজিদের সামনে যায় সে, মসজিদের সামনে যাওয়ার পর দেখে সেই লোকটা মসজিদের ওই সিঁড়ির পাশে বসে আছে, লাশটাও সিঁড়ির সামনে, এবং তাকে বলছে যে হ্যাঁ আপনাকে যেতে হলে আমার লাশ পার করে মসজিদের ভিতরে যেতে হবে আপনি যদি আজান দিতে চান। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাকে বলি, আপনি যেভাবেই পারেন এটা আপনাকে করেই যেতে হবে, হয় আপনি জানাজা দিবেন না হলে আপনার চেহারা দেখতে হবে। তো উনি লাস্ট মোমেন্টে উনি রাজি হয়, হ্যাঁ আমি চেহারা দেখব, আমি এই লাশের চেহারাটা দেখব, আমাকে চেহারা দেখান, তাও আমি জানাজা দিব না। তো ওই লোক বলে ঠিক আছে। কাফনের কাপড় সেই মুখ থেকে সরানোর পরে সবাই নিশ্চয়ই চিন্তা করছেন যে এই লাশের চেহারাটা হয়তো এই শাহান ভাইয়ের হবে অথবা হুজুরের হবে, হুজুরের মানে যে লোকটা এসছে লাশ নিয়ে তার হবে। শাহান ভাই বলে, শাহান ভাই সেটা চিন্তা করছিল যে আপনাদের কি চিন্তা সেটা আপনারা কিন্তু অবশ্যই ফেসবুকে লিখে পাঠাবেন, আমি জানতে চাই চিন্তা করেছিল। আর আমি ভুল চিন্তা করেছি, আমি যখন শুনেছিলাম আমাকে যখন জিজ্ঞেস করেছিলাম আমি ভুল চিন্তা করেছি, আমি খুব স্মার্টলি উত্তর দিয়েও দেখছি যে না আমার উত্তরটা হয়নি। উনি বলল যে শাহান ভাই বলছে যে আমার কাছে মনেই হচ্ছিল যে এটা হয়তো বা আমার চেহারা হবে অথবা যে নিয়ে এসছে তার চেহারা হবে। তাই হয় সাধারণত, তাই তো হচ্ছে ঘটনাগুলোতে। যখন লাশের মুখটা থেকে মুরানো গিট সরানো হলো, দেখলো এটা তার ঘটনাটা বন্ধ করে দেবো। দাদার লাশ, দাদা জানের লাশ। উনি মারা যান 2004 সালে। কিন্তু দাদার যে লাশ উনি এই জায়গাটায় এতদিন পরে এই অবস্থায় মরুভূমি ঘুরে এসে দেখবে, এইটা উনি কখনোই চিন্তা করে নাই, কখনোই ভাবে নাই এটা যে তার দাদার লাশ অন্য একটা জায়গায়। তো উনি অ্যাডামেন্ট জানাজা হবে না। তো একটা পর্যায়ে ওই লোকটা যখন তার সাথে হেরে যায় তখন ওনাকে বলে কয়েকটা ভালো কথা বলে, যেগুলি আমি রেডিওতে শেয়ার করছি না, ওনাকে বলে যায় এইসব কথাগুলা, এবং লাস্ট মোমেন্টে ওই জায়গাটা ত্যাগ করে। এবং এটার পর থেকে উনি তেমন কোনো কিছু আর ফেস করেন নাই, কিন্তু তার ঘটনা অনেক আছে। তার ছোটবেলা থেকে বহু ঘটনা তার মা তার সাথে ফেস করিয়েছে, তার মাই বেশিরভাগ ফেস করেছে তার মা তাকে নিয়ে। তো সেইগুলা সে আমার সাথে শেয়ার করেন নাই, হয়তো শেয়ার করবেন বাংলাদেশে এসে স্টুডিওতেও কিছুটা হয়তো শেয়ার করবে। কিন্তু ওই ঘটনার পরে সে ডিরেক্টলি রুমে চলে যায় এবং শুয়ে পড়ে, অজ্ঞানের মতো শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা, ওই দিন আর ফজরের আজান দেয় নাই। এবং রাসেল ভাই আপনি আমাকে মনে করাই দেন নাই ছোট্ট একটা পয়েন্ট, সে ঘরে ঢোকার পর যখন মোবাইল হাতে নেয় দেখে রাত 2:30। রাইট। হ্যাঁ, সময়টা তখন আসলে ফজরের ওয়াক্তই ছিল না, এবং তার যে ঘুম ভেঙেছিল এটা রেগুলার ফজরের ওয়াক্ত চিন্তা করে। এখন ঘুমের মধ্যে অনেকেই অনেক কিছু চিন্তা করে ফেলে, ঘুমের মধ্যে হ্যাঁ সকালবেলা, আমি মাঝে মাঝে রাসেল ভাই এরকম চিন্তা করি এই সকাল হয়ে গেল, তখন মানে আরে না এটা তো ঘুম, আমি বিকালের ঘুম দিয়েছি। তো ঘুম থেকে ভাঙার পর তখন এটা তার মাথায় ছিল না। উনি পরবর্তী সময় মোবাইল ফোনে দেখা যায় 2:30 বাজে, ঘটনার লাস্টের দিকে চলে এসেছি, 2:30 বাজে, এবং সে মোটামুটি অজ্ঞানের মতো হয়ে শুয়ে পড়ে। এতটা টায়ার্ড ছিল ওই মুহূর্তে। ওই দিন আর তার ফজরের আজান দেওয়া হয়নি, এবং সকালবেলা মক্তবের স্টুডেন্টদের কেচাকেচিতে চিল্লাচিল্লিতে তার ঘুম ভাঙে। তাকে ঘুম থেকে জাগানোর পর সে কাউকে ঘটনাটা শেয়ার করেন নাই, কিন্তু ওই দিন তার ফজরের আজানটাও দেওয়া হয় নাই। তো যাই হোক, হোয়াট এভার, লাস্ট মোমেন্টে পরে ওই জায়গাটার চাকরি ছেড়ে সে এখন মালদ্বীপে অবস্থানরত। এবং সত্যি কথা বলতে রাসেল ভাই, তার এটা একদম নিজের সাথে ঘটা ঘটনা, এবং আরো কিছু ঘটনা তার আছে, সেগুলি পরবর্তী সময় শেয়ার করবে। এইটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, ইটস আ বিউটিফুল স্টোরি। এবং আমি বিশ্বাস করি, আমি পুরো সময়টা অনেক মন দিয়ে শুনছিলাম, এবং 2বার শুনলাম। আমি একটু আগে একবার শুনেছি, এখন আরো একবার শুনলাম, এবং আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, এবং আশা করছি যে আপনাদের কাছেও ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব, এবং আপনার আগে বলবেন যে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। জি। এখন আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার আঙ্কেলের সাথে ঘটে গিয়েছিল, তার লাইফে একটা ভয়ানক ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল মুম্বাইয়ের একটা ট্রেনে। হ্যাঁ, সে প্রায় সময় আমরা 3টা ঘটনা শুনেছি, তো আমরা লাস্টের ঘটনা দিয়ে শুরু করি। লাস্টের ঘটনা? হ্যাঁ।
এই ঘটনাটা হচ্ছে আমার মানে ফ্রেন্ডের আঙ্কেলের সাথে ঘটেছে। এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে ঢাকার বাইরে। সে তার নতুন জবে সে পোস্টিং ওখানে হয়। তো সেখানে যাওয়ার পরে সে তাকে অফিসার্স ডরমেটরিতে সে থাকতে দেওয়া হয়। তো সেখানে তার একজন রুম পার্টনার ছিল, তার নাম ছিল আদিল ভাই। তো তার সাথে অফিসের অনেকেই থাকতে চাইতো না, কারণ মানে সে অস্বাভাবিক কিছু আচরণ করতো রাতের বেলা। যেমন রাত 2টা-2:30 বাজে সে মোমবাতি জ্বালিয়ে মাটিতে বসে মানে উল্টাপাল্টা অনেক কি সব জানি বলতো, মানে অনেকে এটা বুঝতো না তার সাথে যারা থাকতো। সো এইসব দেখে তার সাথে অনেকেই থাকতে চাইতো না, সবাই বলতো সে নাকি জিন আনাতে পারতো আর কি রুমের ভিতরে। তো এই বিষয়টা আমার আঙ্কেল যখন জানতে পারে, তো সে একটু আতঙ্কিতই ছিল। তো তার সামনে সে কখনো এই টাইপের কোনো কিছু করেনি, কিন্তু মানে রাত 2টা-2:30টার দিকে মাঝে মাঝে তার কাছে ম্যাচ চাইতো, তাকে অনেক সাউন্ড করতো রুমের মধ্যে, তার ডিস্টার্ব ফিল হতো। তো সে চিন্তা করলো সে রুমটা ছেড়ে দিবে। তো সে রুম ছাড়ার আগে সে 3 দিনের ছুটিতে ঢাকায় আসছিল। তো ঢাকা থেকে ছুটি কাটিয়ে সে যখন অফিসে ব্যাক করলো, সে জানতে পারে যে আদিল ভাই 1 সপ্তাহ ছুটিতে ঢাকার বাইরে গেছে। মানে ঢাকার বাইরে বলতে মানে তার বাড়িতে গেছে আর কি। তো এটা জানার পরে আমার আঙ্কেল মানে ডিসিশন নিল যে আদিল ভাই যেহেতু নাই, তো এখন রুম চেঞ্জ করবে না, সে ফিরলে সে তখন রুমটা চেঞ্জ করবে। তো 2 দিন পরে রাতের বেলা সে ঘুমাচ্ছিল। সো সকালবেলা উঠে সে দেখতে পেল আদিল ভাইয়ের বেডের মানে তোষক চাদরগুলো জড়ো করে মানে গেটের সামনে রাখা। তো সকালবেলা সে এই জিনিসটা যখন দেখলো, সে তখন একটু অবাক হলো এবং ভয়ও পেল যে রুমে তো কেউ তখন ছিল না, সে বাদে গেট লাগানো ছিল ভিতর থেকে। তো এই জিনিসটা কে করলো? তো এই ব্যাপারটা সে কারোর সাথে তখন শেয়ার করেনি। তো ওই দিন আর কারোর সাথে শেয়ার করেনি। তো ওই দিন রাতের বেলায় সে যখন ঘুমালো, তখন সে একটা রাত 2টা-2:30টার দিকে একটা সাউন্ড পেলো, মানে গোঙানি টাইপের একটা সাউন্ড। আদিল ভাই এই সাউন্ডটা মাঝে মাঝে করতো রুমের ভিতরে। আচ্ছা। তো এই সাউন্ডটা পাওয়ার পরে সে ঘুম থেকে উঠলো। উঠার পরে তার পায়ের দিকে সামনে তার চোখ গেল, সে দেখতে পেল সেম আদিল ভাইয়ের মতোই চেহারার একটা লোক, বিভৎস চেহারা তার, কিন্তু সেম আদিল ভাইয়ের মতোই দেখতে। সে বসে আছে পায়ের কাছে। তো এই বিষয়টা দেখে সে ফার্স্ট অবাক হলো এবং তাকে ভয় পেয়ে তাকে বললো যে আপনি রুমে আসলেন কিভাবে, গেট তো লাগানো ছিল। তো এটা বলে সে দৌড় দিয়ে গেট খুলে রুম থেকে বের হয়ে গেল। আচ্ছা। তো বের হয়ে যাওয়ার পরে তার বাকি আর আশেপাশে আরো কলিগরা যারা ছিল তাদেরকে বলল যে আদিল ভাই রুমের মধ্যে দেখলাম গেট তো লাগানো, অদ্ভুত টাইপের একটা ব্যাপার। তো দারোয়ান এদেরকেও জিজ্ঞেস করলো, যারা গার্ড ছিল অফিসের, তারা বললো যে তাকে তো ভিতরে ঢুকতে কেউ দেখেনি। তো পুরো অফিসে তাকে খোঁজা হলো কিন্তু পাওয়া গেল না। তো সে তার পরের দিন ভোরবেলা সকালে আদিল ভাইয়ের বাসায় ফোন দিল। তো বাসায় ফোন দেওয়ার পরে তার ওয়াইফ যেটা বললো যে সে অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আচ্ছা। তো সেদিন বিকেলের দিকে নিউজ আসলো আদিল ভাই মারা গেছে। সে এখন এই দুনিয়াতে বেঁচে নেই। এই ব্যাপারটা শোনার পরে সে অনেক ভয় পেয়ে গেল। আর এটাই মানে ওই দিন কাকে দেখেছিল এবং কি ছিল সেটা, কে ছিল, এখনো আঙ্কেল ব্যাপারটা বুঝতে পারছে না। এটার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। এটাই ছিল আমার ঘটনা, ফার্স্ট স্টোরি। রাসেল ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন তার কাছে, তারপরে তো বাবু ভাই আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা, আমরা চলে যাচ্ছি। ভাই, আমি আমার নাম বলতে চাচ্ছি না, তবে প্রফেশনটা আমাকে বলতেই হবে। আই এম এ ডক্টর। জাস্ট রিসেন্ট আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব, অ্যান্ড ইটস অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক, যেখানে আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেহাই পায়নি। তো আমি কে? ঘটনা আমার হাজবেন্ডকে নিয়ে। সে মিডিয়ার একজন, নাম বলে তাকে অনেকেই চিনবেন। আমি তার পরিচয়টা এই জন্য আরো দিতে চাচ্ছি না, আর স্টুডিওতেও আরো এই জন্য আসতে চাচ্ছি না। এনিওয়ে, যুক্ত কারণেই অপারগ হয়ে ফোনে আমার হাজবেন্ড একজনের সাথে খুব রুড বিহেভ করতে বাধ্য হয়। জাস্ট 1 month আফটার দ্যাট টাইম প্রবলেমগুলো শুরু হয়। হঠাৎ তার বিহেভে একটা চেঞ্জ আসে। আমি এবং আমার বাসার সবাই এবং আমার বেবির উপর সেটার খুবই প্রভাব পড়ে। আমরা লক্ষ্য করি যে সে যেন আর মানুষ নেই, এত খারাপ ব্যবহার।
ফর নাথিং। ইভেন ডিভোর্সের কথাও সে আমাকে বলে, বাসা থেকে চলে যেতে বলে, এবং ফর নাথিং এটাই খুব আশ্চর্য। তার হিংস্রতাটা মানে বেড়েই চলছে দিনকে দিন। অস্বাভাবিকতাটা দেখে বোঝাই যায় যে এখানে মানে আমার তখন মনে হয় যে এখানে কোনো একটা অন্যরকম একটা কিছুর মানে একটা কারণ থাকতে পারে, অন্যরকম কিছু, যে কারণে আমি তাকে ক্ষমা করে দিই। তো আমি আমার বাসায় চলে যাই এবং আমি একটা অভিযানে নেমে পড়ি। হোয়াই হোয়াই হোয়াই, এমন কেন হবে সে? 1, 2 নয়, 3 জায়গা থেকে আমি জানতে চাই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে এবং তার নাম দিয়ে যে হ্যাঁ তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। 1 মাস পর ও আমাকে নিতে আসে আমার বাসায়। তো আমিও ফিরি ওর কাছে, কারণ ওর সান্নিধ্যে থাকাটা ওর দরকার ছিল। ওকে অনেক কিছু মানে পানি, দোয়া এগুলো দিতে হবে, যে কারণে আমি পরে বাসায় চলে আসি এবং আস্তে আস্তে ওর অনেকটা ইমপ্রুভ। এখনো 30% বাকি আছে। আমি বলবো ও অনেক ভালো ছিল। ওর চেঞ্জটা যে কারণে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, এবং ওই যে বললাম এখনো 30% মতো তার বাকি আছে। তো ব্ল্যাক ম্যাজিকটা তাকে করা হয়েছে তার নাম এবং ফটো থেকে, ফটো দিয়ে করা হয়েছে। এবং এটা যে করেছে সে ফেসবুক থেকে খুব ইজিলি মানে কালেক্ট করেছে। এখন তো ফেসবুকে এগুলো পাওয়াটা খুবই অ্যাভেলেবল। এখন তার উপর প্রভাব অনেকটাই কমে এসেছে, আর আমি আসলে এখন একটা অস্ত্রও পেয়ে গেছি এটার সাথে লড়াই করার। আল্লাহর শক্তির কাছে কিন্তু সব শক্তি পরাজিত। আমি, আমার বেবি আর আমার হাজবেন্ড অনেক সুখী ছিলাম। এখনো আল্লাহর রহমতে স্বীকার করব অনেকটা সুখী আছে, এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যে ব্ল্যাক ম্যাজিক করেছে তার আমি শাস্তিটা চাই, এবং আমি মানে শাস্তি তার হবে। আমি তখনও আবার আপনাদের কাছে শেয়ার করব, হয়তো নাম বলবো না। দোয়া করবেন আপনারা আমার জন্য। ভালো থাকবেন। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও ফুর্তির এফএম। আমি রাসেল আছি সাথে, এবং ঘড়িতে সময় রাত 1:30 যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের যে ফেসবুক পেজ দুটো আছে সেই পেজ দুটো ভিজিট করতে পারেন www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell, এবং একই সাথে আমাদের যে টুইটারের পেজটা রয়েছে আর যে মানে রাসেলের, সেটা হচ্ছে যে Russell_BhutFM। আপনি টুইটারে গেলেই পেয়ে যাবেন, এবং আশা করছি যে এটা আপনারা আসবেন এবং আপনারা জানাবেন যে কার ঘটনা কেমন লাগছে, কি অবস্থা। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ অতিথির কাছে, তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। কোথা থেকে এসেছেন সেটাও একটু কাইন্ডলি বলবেন। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি রাসেল আহমেদ, আমি এসেছি ধানমন্ডি থেকে। তো আমাকে আজকে ডাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঘটনায় চলে যাই। আমি সরাসরি ভাইয়া ঘটনায় চলে যেতে যাচ্ছি প্লিজ। এই ঘটনাটি ভাইয়া এটা কারো দাদির মুখে বা নানির মুখে শোনা গল্প নয়, এটি আমার পরিবারে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। এই ঘটনাটি ঘটে গিয়েছে আমাদের গ্রামের বাড়িতে। সো যেহেতু এটি গ্রামের বাড়ির ঘটনা, সো আমার বাড়িটার ডিসক্রিপশন আমি একটু দিতে চাচ্ছি, তাহলে দর্শকরা সেটার সাথে খুব বেশি কানেক্ট হতে পারবে। সো ভাইয়া, আমাদের গ্রামের বাড়িটা ছিল এমন একটা বাড়ি যেটা অনেকটা বাংলো বাড়ির মতো বলা যায়। তার সামনের দিকটা একটা বিশাল জঙ্গল ছিল, জঙ্গলের পাশে একটা বড় পুকুর ছিল আমাদের। সো পুকুর পারে ভাইয়া চালতা গাছ তো আপনি দেখেছেন। তো নর্মালি চালতা গাছ যেরকম হয়ে থাকে তার চেয়ে বিশাল বড় একটা চালতা গাছ ছিল পুকুর পারে। তারপরে আমার বাড়ির যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা সরু একটা রাস্তা ছিল। রাস্তার শেষ প্রান্তে একটা বিশাল পুরাতন আমলের আম গাছ ছিল। সো আম গাছটা এতই বড় ছিল এবং এই আম গাছের নিচে অনেক ঘটনা প্রত্যক্ষদর্শীরা প্রত্যক্ষ করেছে। সো অনেকেই রাতের বেলা মাঝরাতে সেখানে
সাদা ধবধবা মুরগির বাচ্চা দেখতে পাইতো। তারপরে আরো অনেক ঘটনা ছিল, আমি এগুলোতে আসব। তার আগে ভাইয়া, এটা আমার বড় কাকার সাথে ঘটে যায় ঘটনাটা, আমি ওই সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সো আমার কাকা তিনি সরকারি চাকরি করতেন, তো সে দেশের বাড়িতে যখন ছিল, চাকরি হয়ে যাওয়ার পর সে ঢাকায় চলে আসে। তো গ্রামে যখন ছিলেন তিনি দেখতাম ওই যে চালতা গাছে প্রতি শনিবারে এবং মঙ্গলবারে তিনি করতেন কি একটা বিশেষ ধরনের খানার আয়োজন করতেন, যেটাকে ভাইয়া ভোগ বলা হতো। আপনি হয়তো বা ভাইয়া ভোগ বলতে অনেকে আমাদের বুঝে না, তো ভোগ হচ্ছে যে একটা, এটা বোঝানো লাগবে না, ভূত এফএম যারা শোনেন তারা আমি শিওর যে বোঝেন ভূত, হ্যাঁ আপনি বলেন। ওই টাইপের মানে আধ্যাত্মিক কিছু ভূতের খাবার। তো সেখানে গজার মাছ এবং রাজহাঁসের ডিম, কাঁচা রসগোল্লা এগুলো থাকতো। সো এটা গোধূলি বেলায় সন্ধ্যার টাইমে, মানে এখনো মাগরিবের আজান দিবে দিবে ভাব, এই অন্ধকার টাইমে গাছের নিচে এই খাবারটা দিতেন তিনি, কলা পাতায় আচ্ছা। করে দিতেন। তো হঠাৎ আমি দেখতাম খাবারটা দেওয়ার সাথে সাথে অনেক অনেক শত শত কাক উড়ে এসে খাবারটা খেয়ে নিত, কোনো খাবারই বাকি থাকতো না, খাবারটা খেয়ে নিত। সো একদিন বড় চাচাকে আমি দেখলাম যে যখন সে খাবারটা দিয়েছে, সো সব খাবারই সেখানে খেয়ে নিয়েছে, বাট একটা কাঁচা রসগোল্লা বাকি ছিল, আচ্ছা। এটা খাইনি। সো আমি চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা এটা কেন খাইনি, এই খাবারটা কেন বাকি রয়েছে? তখন সে আমাকে কোনো রকমের কোনো উত্তর না দিয়ে এই কাঁচা রসগোল্লাটা পানিতে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আমাকে কোনো উত্তর দিল না, এবং সে আমাকে বলল তোমরা এই বাড়ির এই চালতা গাছের নিচে তোমরা আসবে না, তাছাড়া সব জায়গায় তোমরা যাতায়াত করতে পারো, সমস্যা নেই। আর আমাকে বলেছে রাত নিশীতে যেন আমি বাইরে না থাকি। কিন্তু আমার চাচার একটা অভ্যাস ছিল, সে মধ্যরাতে বিভিন্ন এই যে ইংরেজ আমলে বানানো ব্রিজগুলো, এই টাইপের ব্রিজ, বড় বড় গাছের নিচে বসে বসে বাঁশি বাজাইতো, মাঝরাতে সে ঘরে ফিরতো। সো এরকম হইতো। তো একদিন রাসেল ভাইয়া, আমার এক বন্ধু সে অসুস্থ ছিল, সে কাব্য, তারপর তার ভাইয়া ছিল শিশির, সে আমাকে ফোন দিয়ে বলেছে রক্ত লাগবে। তো আমি তাকে রক্ত দিতে গেলাম, আমি হচ্ছে বি পজিটিভ, সাথে আমার ভাই রনিকে নিয়ে গেলাম। সো ভাইয়া তারপরে রক্ত দিয়ে যখন আমি বাড়িতে ফিরবো, তখন খুব মাঝরাত হয়ে গিয়েছে ভাইয়া, এটা প্রায় আপনার 2টা বেজে, প্রায় ঘড়িতে 2টার পরে হয়ে গেছে, 10-15 হবে। সো আমি আম গাছের এই যে রাস্তাটা দিয়ে ফিরবো, তখন আমি এই রনিকে পাঠিয়ে দিয়ে আমি যখন একা একা ফিরতেছি, তখন আমি দেখলাম আম গাছটা দিয়ে যখন আমি ক্রস করব, তখন আমি এখানে দেখলাম একটা সাদা ধবধবা কাপড় পরে এক বৃদ্ধ মহিলা আম গাছের নিচে তিনি গুনগুন 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 করে কান্নার আওয়াজ করছেন। তো আমি যখন মাঝরাতে এটা দেখলাম, আমার মনে হইল যে আমি হ্যালোসেশনে ভুগতেছি, মনের ভিতরে একটু ভয় ভয় ছিল, এই জন্য বোধহয় আমি এমনটা প্রত্যক্ষ করতেছি। কিন্তু ভাইয়া আমি অ্যাকচুয়ালি এমনটা দেখার জন্য বা বলার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি ঘটনাটা ভালো করে বোঝার জন্য আমি আম গাছটার কাছে গেলাম, গিয়ে দেখি ওই সাদা ধবধবা শাড়ি পরা মহিলাটার হাতে, বৃদ্ধ মহিলার হাতে এক হাতে কিছু ছোট ছোট মুরগির বাচ্চা, আর এক হাতে একটা ছোট বাচ্চা। সে করতেছিল কি, ছোট বাচ্চার আঙ্গুলগুলো এমন ভাবে কামড়াচ্ছিল, আঙ্গুলগুলো থেকে লাল টকটক করে রক্ত পড়তেছিল। তারপরে আমি এই ঘটনাটা দেখার পরে আর এই আম গাছ দিয়ে বাড়িতে যাব সেটা কখনোই পারিনি। আমি পিছন দিকে দৌড় দিলাম, দৌড় দিয়ে আমার এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠলাম। সেই বাড়ির সামনে গিয়ে যখন আমি পড়ে গিয়েছি, শব্দ শুনে তার আম্মু আমাকে রুমে নিয়ে গেল, এবং আমি সেখানে, তারপরে কি হয়েছিল আমি আর বলতে পারি না। তো সকালবেলায় আমি তাকে ঘটনাটা বলার পরে তিনি আমার বড় কাকার কাছে সেটা গিয়ে বললাম। বড় কাকা তখন আমাকে ওই দিনের ঘটনাটা বলল, যে ওই দিন যে রসগোল্লাটা কাকে খায়নি, ওইটা কেন খায়নি, কারণ ওটা কেউ একজন স্পর্শ করেছিল, খেয়ে নিয়েছিল, এই জন্য সেটা খায়নি। তো ওই দিন রাতের বেলা আমার কাকা যখন, আরেকদিন রাতের বেলা আমার কাকা মাঝরাতে যখন বাড়িতে ফিরতেছিল, সে একটা ডিশের মধ্যে কিছু ইলিশ মাছ আর কিছু আরেকটা ঘটনা মনে হয়, না ওই ঘটনাটাই নিয়ে সে বাড়িতে ফিরতেছিল। তখন ওইখানে সে অনুভব করলো কেউ যেন তাকে আম গাছের নিচে পিছন থেকে ডাকতেছে।
তো সে এটাকে কান্না দিয়ে, তার নিজের খুব ভারবার লাগতেছে শরীরটা, সে সে চলে আসলো, সাহস দেখে চলে আসলো। এসেই আমার চাচি দরজা খুলে রেখে ঘুমায়, কারণ সে রাত বিরাতে ঘরে ফিরে এই জন্য। তো সে হঠাৎ করে ধপাস করে রুমের সামনে এসেই দরজার ভিতরে রুমে পড়ে গেল। পরে গিয়ে সে যেভাবে পড়লো, যে জায়গাগুলোতে সে আঘাত পেয়েছিল সেই জায়গাগুলো অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল, সে কথা বলতে পারতো না, বোবা হয়ে গিয়েছিল। তারপর এটা নিয়ে আমরা তাকে অনেক চিকিৎসা দেই, অনেক ট্রিটমেন্ট দেই, এই ভালো না হয় কবিরাজি চিকিৎসাতে যাই, তারপরেও সে যখন ভালো না হয়, তারপরে এইভাবে সে অনেক দিন অ্যাবনর্মাল প্যারালাইসিস ভাবে সে বেঁচে ছিল। তো 1 বছর হয়ে গিয়েছে, আমার কাকা মারা যায় এই ঘটনার কারণে। এই ছিল ভাই আমার ঘটনাটা, এটা Thank শেয়ার you. করতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনি কষ্ট করে এসেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি তো যে অনেক ঘটনায় বললাম, তো অনেকের ঘটনা পড়েছি, অনেক অনেক মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা পড়েছি। আজকে এই ঘটনাটা আমি যেটা বলবো, এটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া, যেটা আমি মনে হয় না কোনোদিন ভুলতে পারবো। আমি জীবনে অনেক গল্প শুনেছি, কিন্তু যেটা আমার সাথে ঘটেছিল সেটা বলার সময় আজও আমার বুকের ভিতর কেমন জানি করে ওঠে। এই ঘটনাটা আমি কাউকে বলতে চাইনি, কিন্তু যেদিন বুঝলাম আমি বেঁচে ফিরেছি কেবল ভাগ্যর জোরে, সেদিন থেকেই মনে হয় ঘটনাটা আমার সবার সাথে বলা দরকার। ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রামের পাশের গ্রাম কালিয়াগাঁও, যেটা গ্রামের নাম আর কি। কালিগাঁও এমন একটা গ্রাম, দিনে সাধারণ, কিন্তু রাত নামলেই যেন অন্য কিছু। আমার ঘটনা জানি অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু এই আমার মতো ঘটনাটি যদি আপনার সাথে ঘটে যেত, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেন যে ঘটনাটি আসলে সত্য কিনা। গ্রামের এক পাশে শ্মশান, আর এক পাশে বিশাল বট গাছ, মাঝখানে সরু কাঁচা রাস্তা। সন্ধ্যার পর কেউ ওই রাস্তায় যায় না, কিন্তু সেদিন আমাকে যেতে হয়েছিল। আসলে ঘটনাটা বলতেই আমার কেমন যেন ভয় লাগছে। সেদিন ছিল ভাদ্র মাসের শেষ, সারা দিন বৃষ্টি। রাত আনুমানিক 9:40 বাজবে। আমার মামা কালীগাঁওয়ে থাকতেন অনেক আগে থেকেই। হঠাৎ খবর এলো মামা নাকি অনেক অসুস্থ। তখন মোবাইল ঠিকমতো কাজ করছিল না, তাই ভাবলাম একবার গিয়ে দেখে আসি। আমি একাই রওনা দিলাম। গ্রামের শেষ মাথা পেরোনোর পর বাতাসটা কেমন জানি বদলে গেল। আমি যখন যাচ্ছিলাম আমার খুব ভয় লাগছিল, এবং অনেক ঘটনা শুনি ভূতের, এই জন্য আরো বেশি ভয় লাগছিল। আমি তো অনেকের ঘটনা পড়ি, এই জন্য এইগুলো সব মনে পড়ে যায়। তো আমি কেমন একটু পরে কাঁচা পচা গন্ধ পাচ্ছি। সত্যি সত্যি চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরে শেয়ালের কান্না। হাঁটতে হাঁটতে যখন কালিয়াগাঁয়ে বট গাছের কাছে পৌঁছালাম, ঠিক তখনই একটা জিনিস খেয়াল করলাম। বট গাছে মনে হচ্ছে কেউ বসে আছে। প্রথমে ভাবলাম কোনো মাতাল, কিন্তু কাছে যেতেই বুঝলাম লোকটা নড়ছে না, সে মাটিতেই বসে আছে, তাও আবার হাঁটু ভাঁজ করে, মুখ নিচু করে আছে। আমি ডাকলাম, কাকা, ও কাকা। কোনো সাড়া নেই। ঠিক তখনই সে আস্তে আস্তে মাথা তুলল। আমার জীবনে এমন মুখ আমি কোনো দিন দেখিনি। চোখ দুটো চোখের সাদা অংশেও বেশি, যেন চোখের ভিতর থেকে চোখটা উল্টে এসেছে। ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। হঠাৎ সে বলল, তুই এত দেরি করলি কেন? আমি শিউরে উঠলাম। আমি তাকে চিনিই না, অথচ সে আমাকে চেনে। আমি পিছিয়ে আসতে লাগলাম, কিন্তু পা নড়ছিল না। লোকটা দাঁড়ালো। দাঁড়ানোর সময় লক্ষ্য করলাম তার
পা মাটিতে নেই। সে বলল, এই রাস্তা দিয়ে যারা রাত করে যায় তারা সবাই না ফেরার দেশে চলে যায়। তারপর হঠাৎ হেসে উঠল, হাসি যেন মানুষের নয়। ঠিক তখনই আমি আমার চারিদিক দিয়ে কেমন যেন একটা শব্দ ভেসে আসলো, আয় এদিকে আয়, দেখে যা। আমি বুঝে গেলাম আমি একা না। আমি হঠাৎ করে না চাইতেই আমার পা ছুটে গেল, আমি দৌড়াচ্ছি, কিন্তু তিনি মনে হচ্ছে যে রাস্তা শেষ হচ্ছে না। পেছন থেকে আবার একটা শব্দ আসছে, খটখট শব্দ, যেন অনেকগুলো পা একসাথে চলছে। একবার পিছনে তাকিয়ে দেখি একটা না অনেকগুলো ছায়া, সবাই একদম চুপচাপ। হঠাৎ আমার পা হোঁচট খেলো, আমি পড়ে গেলাম। আমি উঠে বসতেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে আমার দাদু। কিন্তু আমার দাদু তো 15 বছর আগে মারা গেছেন। দাদু বলল, ভুল জায়গায় এসেছিস বাবা। আমি কাঁদতে কাঁদতে বললাম, দাদু আমাকে নিয়ে যাও। দাদু মাথা নাড়লেন, বললেন, ওরা তোর নাম লিখে ফেলেছে। ঠিক তখনই দাদুর মুখ বদলে গেল। দাদুর চোখ কালো, মুখ লম্বা, আর গলা থেকে বের হলো অন্য একটা কণ্ঠ, এবার তুই আমাদের। হঠাৎ দূর থেকে আজানের শব্দ ভেসে এলো। সেই শব্দের সাথে সবকিছু যেন কেঁপে উঠলো, চারিদিক অন্ধকার হয়ে গেল, আর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন সকালে আমাকে গ্রামের লোকজন শ্মশানের পাশ থেকে উদ্ধার করেছেন, এবং মামা নাকি সেই রাতে অসুস্থ ছিলেন না। আর কালীগাঁওয়ের বটগাছের নিচে গ্রামের লোকেরা বলে ওখানে 1971 সালে একসাথে 7 জনকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল। আর যারা রাত করে ওই রাস্তার দিকে যায় তারা বাচ্চাদের শব্দ পায়। তাদের কেউ কেউ আর কখনো স্বাভাবিক থাকে না। এই ঘটনাটি আজ থেকে 3 বছর আগের। আজও রাত হলে আমি একা চলি না ভাইয়া। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই লোকটা আমাকে বলেছিল, তুই এত দেরি করলি কেন? আর চারিপাশ থেকে শুধু বাচ্চাদের সাউন্ড শব্দে আমার মাথা ভোঁ ভোঁ করছিল। তার মুখটা আমি আজও স্বপ্নে দেখি, প্রতিবারই একই কথা বলে, এখন তোর সময় শেষ হয়নি। অনেক ভালো লেগেছে ঘটনাটি ভাইয়া। আমি আর একটি ঘটনা পড়ছি। আসসালামু আলাইকুম। আমি যে ঘটনাটি বলবো এটা হচ্ছে রাতের বেলা বাচ্চারা রাতে অমায়িকভাবে হাসে কেন। এই ঘটনাটা আমি নিজেই দেখেছি। আমাদের পাশের বাড়িতে এক 1.5 বছরের বাচ্চা ছিল। দিনে সে একদম স্বাভাবিক, কিন্তু রাত হলেই সমস্যা শুরু হতো। প্রতিদিন ঠিক রাত 3টা নাগাদ বাচ্চাটা হঠাৎ করে হাসতে শুরু করত, কিন্তু সেই হাসি বাচ্চাদের মতো ছিল না। একদিন তার মা বলল, ঘুমের মধ্যে সে হাসছে আবার কাঁদছে। কিন্তু আমি খেয়াল করলাম হাসার সময় বাচ্চাটার চোখ খোলা থাকতো, আর সে তাকিয়ে থাকতো ঘরের এক কোণে। সেই কোণায় কিছুই ছিল না। এক রাতে আমি সাহস করে সেই কোণার দিকে তাকালাম, আর ঠিক তখনই বাচ্চাটা হাসি থামিয়ে খুব পরিষ্কার হয়ে বলল, ও তো দাঁড়িয়ে আছে। এরপর বাচ্চাটার কথা বলে না, কিন্তু রাত 3টায় আজও সেই কোণার দিকে তাকিয়ে সে হাসে। কিন্তু আর একটা বাচ্চার ঘটনা একদম অন্য রকম। আপনারা শুনলে পুরো অবাক হয়ে যাবেন। বাচ্চারা এভাবে ভয়ঙ্করভাবে হাসে কেন জানেন? একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দেখি আমাদের 2 বছরের বাচ্চাটা ঘুম ভেঙে উঠে বসে আছে। সে দরজার দিকে তাকিয়ে আছে একদমই স্থিরভাবে। আমি বললাম, কি দেখছিস?
বাচ্চাটা খুব শান্ত গলায় বলল, ওটা না মা, ওটা না বাবা। আমি ভয়ে দরজায় তাকিয়ে থাকলাম এবং দেখলাম দরজা বন্ধ, কেউ নেই। আমি আবার বললাম, তাহলে কে হবে বাবা? বাচ্চাটা ফিস ফিস করে বলল, যে মানুষ না সে এসেছে। এরপর বাচ্চাটা আবার শুয়ে পড়ল। আমি সারা রাত আর ঘুমাতে পারিনি বাচ্চার কথা শুনে, কারণ দরজার ভিতর থেকে তাকানো নখ দিয়ে আঁচড়ের শব্দ আসছিল। এ যেন এক ভয়ানক ঘটনা। আর একটা বাচ্চাদের ঘটনা আছে, আমি কয়েকটা বাচ্চাদের ঘটনা বলবো আজকে। একদিন রাত প্রায় 3টা বাজে হঠাৎ আমাদের 1 বছরের বাচ্চাটা ঘুমের মধ্যে উঠে বসে। 1 বছরের বাচ্চা ঘুমের থেকে উঠে বসে, সে বিছানার পাশে তাকিয়ে ফিস ফিস করে বলছে, নিচে নামো, নিচে নামো। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, কাকে ডাকছিস? বাচ্চাটা আমার দিকে তাকালো না, সে শুধু বলল, যে খাটের নিচে আছে তাকে। আমি ধীরে ধীরে খাটের নিচে তাকালাম, কিন্তু কিছুই হলো না। কিন্তু তখনই বুঝলাম বাচ্চাটির চোখ এখনো খাটের নিচের ওই দিকটায় আটকে আছে, আর সে হাসছে। এরকম অনেক বাচ্চাদের অস্বাভাবিক ঘটনা আছে। যদি চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লাস্টের ঘটনাটি বাচ্চাকে কেন্দ্র করে, বাচ্চাদের সাবধানে রাখবেন। অনেক বাচ্চারা কিন্তু রাতের বেলা এরকম ভয়ঙ্কর সাউন্ড করে, তাদের খেয়াল রাখবেন। আর হাসছে খেলছে বলে চালিয়ে দেবেন না। যাই হোক, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, যারা সম্পূর্ণ ঘটনাগুলো শুনলেন, আমি তাদেরকে বলবো যে আপনারা মনে হয় আসলেই ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসেন। আর সর্বোপরি কথা হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করতে চাই, যারা এই পর্যন্ত ঘটনা শুনতে শুনতে এসেছেন তারা একটু কমেন্ট করবেন যে ভাইয়া পুরো ঘটনাটি শুনলাম। তো আমি দেখতে চাই যে আসলেই ভূত এফএমকে মানে এত বেশি ভালোবাসে কারা কারা, তাদেরকে একটু দেখতে চাই। অনেকে তো ভূত এফএম শোনে, কিন্তু সম্পূর্ণ ঘটনা তারাই শোনে যারা আসলে আসক্ত, ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসে। তো আমি চাইবো যে আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে একটু শিওর করবেন যে কারা কারা বেশি ভূত এফএমকে ভালোবাসেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আছে এমন যারা যারা আছেন তারাও একটু কমেন্ট করবেন যে ভাইয়া পূর্বে থেকেই সাবস্ক্রাইব করা আমি। আর যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যেই আর কি কষ্ট করে যাওয়া। আমরা প্রতিনিয়ত অনেক কষ্ট করে ঘটনাগুলো বাছাই করছি এবং সেই ঘটনাগুলোকে বাছাই করে আপনাদের সামনে তুলে ধরছি, এবং আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ঘটনাগুলো পছন্দ করছেন। আমাদের ঘটনাগুলো অনেক বড় হওয়ায় আপনাদের সামান্যটুকু বিরক্ত পর্যন্ত আসে না বলে আমি মনে করি, কেননা আমরা অনেক দক্ষ এডিটর দিয়ে ঘটনাগুলো আমরা এডিট করাই এবং বাছাই করাই। এবং আপনারা জানেন যে বাছাই করা ঘটনা মানেই কিন্তু স্পেশাল ঘটনা। আমি যেদিনই লিখবো যে বাছাই করা ঘটনা, সেদিন সম্পূর্ণ ঘটনাগুলো শুনবেন, কেননা বাছাই করা ঘটনাগুলো সবার আগে আপনাদের মন কেড়ে নেবে। তো আমি চাই যে বাছাই করা ঘটনাতে, গতকালকে একটা ঘটনা ছিল বাছাই করা, আজকের ঘটনাটিও বাছাই করা, কালকে যেটা আসবে এটা আরো বেশি এবং অনেক বড় হবে ঘটনাটি। যাই হোক, আমি এরকম নতুন নতুন অতিথির ঘটনা নিচ্ছি বেশি বেশি, আর তারা অনেক খুশি হচ্ছে। ঘটনা নেওয়ার উদ্দেশ্যে বলি যে আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠান, আমরা সেই ঘটনাগুলোও আপনাদের সামনে তুলে ধরবো। অনেকেই চায় যে ভাই আমার ঘটনা শোনান, আমার ঘটনা শোনান। তো আমি বলবো আমাদের এই চ্যানেলটা এমন একটি চ্যানেল যেখানে সবার ঘটনা কিন্তু কালেক্ট করা হয়, সবার ঘটনা গ্রহণ করা হয়, এবং তারা সবাই আমাদেরকে ঘটনা দিচ্ছে, আমরা সবার ঘটনা নিচ্ছি এবং সেই ঘটনাগুলো পাবলিক করছি। তো সর্বোপরি যাদের ইচ্ছা এখনো পূরণ হয়নি তাদেরকে আমি বলবো, ভাইয়া যারা ভূত এফএমে নিজেদের ঘটনাকে প্রচার করতে চান বা নিজেদের কণ্ঠ বা নিজেদের কণ্ঠে ঘটনাগুলো প্রচার করতে চান, তারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন, আমাদেরকে জানাবেন। তাহলে আমি খুশি হব যে আপনারা ঘটনা দেন আমাকে। আমি প্রত্যেকটা বাছাই করা ঘটনার মাঝখানে অথবা প্রত্যেকটা বাছাই করা ঘটনার শেষে আপনাদের ঘটনাগুলোকে প্রচার করাবো। তো যাই হোক, বিদায় নিব তার আগে আমি বলবো যে কে কোথা থেকে ঘটনাগুলো দেখছেন
তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদেরকে গতকালকে কমেন্ট করেছিলেন রাজশাহী থেকে রিপন ভাইয়া, সিলেট থেকে ফয়েজ, এবং বগুড়া থেকে প্রীতি সাকিব ভাইয়া, লালমনিরহাট থেকে এয়ার রাকিব বুড়ো। তারা সবসময় ওদের ঘটনা শোনেন এবং প্রতিদিন কমেন্ট করেন। আমরা চাইবো যে এদিক থেকে রাজেন্দ্রপুর গাজীপুর থেকে সিরাজ আহমেদ আমাদের ঘটনা শুনছেন, অনেক কমেন্ট করেছে ভাইয়া আমাদের নামগুলো একটু পড়বেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে আছেন, শুনে খুবই ভালো লাগলো। এবং আরো অনেকেই প্রবাস থেকে ঘটনা দেখেন, সৌদি আরব থেকে দেখেন, ইউএসএ থেকে ঘটনা শোনেন। যাই হোক, এটা আসলে একটা ভালো লাগার বিষয় বলে আমি মনে করি। সবচেয়ে বড় কথা যে আমি প্রতিনিয়ত আমি আপনাদের জন্য এরকম বাছাই করে ঘটনা নিয়ে যাব। আপনারা জাস্ট ঘটনাগুলোকে সম্পূর্ণ শুনবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আপনাদের যে পুরাতন বন্ধু বান্ধব আছে যাদের সাথে আগে ঘটনাগুলো শেয়ার করতেন, ঘটনাগুলো বলতেন, তাদের সাথে শেয়ার করলে আরো বেশি খুশি হব। তো যাই হোক, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ঘটনা নিয়ে, বাছাই করা ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ এতক্ষণ ঘটনার সাথে থাকার জন্য।